আমি 1 বছরের জন্য তোমাকে বিয়ে করতে চাই। এই 1 বছরে তোমার চাহিদা হবে টাকা আর আমার চাহিদা হবে তোমার শরীর। রিশাদ স্যারের কথায় চমকে ওঠে ঋতু। এই মুহূর্তে তার টাকার খুবই প্রয়োজন, কিন্তু তার প্রয়োজনের এমন একটা সুযোগ যে রিশাদ নিবে তা সে ভাবতেও পারেনি। রিশাদ রিত্যের অফিসের বস। 2 মাসও হয়নি ঋতু অফিসে জয়েন করেছে। আজ প্রথম বসের কাছে এসেছিল স্যালারি অ্যাডভান্সে নেওয়ার জন্য, কিন্তু রিদাদ এমন একটা প্রস্তাব দিয়ে বসল। রিত্যের বাবার হঠাৎ স্ট্রোক হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। অবস্থা বেশি ভালো নয়, ডক্টররা ট্রিটমেন্ট করছেন, কিন্তু প্রচুর টাকার দরকার। এক মুহূর্তের জন্য ঋত্যুর সমস্ত শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায়। চোখের সামনে বাবার আকুতিভরা চেহারা আর রিশাদের বাঁকা হাসি ভেসে ওঠে। 8 বছর বয়সে মাকে হারানোর পর বাবা তার একমাত্র অবলম্বন। বাবাকে হারাতে পারবে না ঋতু। কন্ট্রাক্ট পেপার হাতে দাঁড়িয়ে আছে রিশাদ। সে ভালো করেই জানে ঋতু এই পেপারে সাইন করবেই। বাবার জন্য মেয়েটা যে নিজেকেও বিক্রি করতে পারে তা সে ভালো করেই জানে। ঠোঁটের বাঁকা হাসিটা এখনো বিদ্যমান। পিনড্রপ সাইলেন্স রুমে। হাতে থাকা দামি ঘড়িটার টিকটিক শব্দটাও কানে আসছে রিশাদের। সে অপেক্ষায় আছে ঋতুর সম্মতির। চোখ বন্ধ করতেই বারবার দিব্যর চেহারাটাও ভেসে উঠছে ঋতুর সামনে। দিব্য ছেলেটা যে বড্ড ভালোবাসে তাকে। একদিকে বাবা, অন্যদিকে ভালোবাসা। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ঋতুর। হঠাৎ চোখ খুলল ঋতু। রিশাদের হাত থেকে কন্ট্রাক্ট পেপার নিয়ে খুব দ্রুত সাইন করে দিল। পেপারটা ছিল ঋতু আর রিশাদের রেজিস্ট্রি পেপার এবং একই সাথে 1 বছরের কন্ট্রাক্ট পেপার। সাইন করার সাথে সাথেই রিশাদ ফোন বের করে কাউকে কল দিল। রিশাদ ফোনে কথা বলছে। রিশাদের সামনেই দাঁড়িয়ে আছে ঋতু। দিব্যর চিন্তায় মাথাটা বারবার চক্কর দিয়ে উঠছে। ধীরে ধীরে চোখ ঝাপসা হয়ে আসলো। পড়ে যাওয়ার শব্দে পেছনে তাকিয়ে ঋতুকে মেঝেতে পড়ে থাকতে দেখল রিশাদ। ফোন রেখে ঋতুর কাছে দৌড়ে এলো সে। ঋতুকে কোলে করে সোফায় শুয়ে দিল। ঋতুর গোছালো চেহারার সাথে এলোমেলো চুলের কম্বিনেশনটা পছন্দ হলো না রিশাদের। আলতো করে ঋতুর চুলে হাত বুলিয়ে দিল রিশাদ। বাবা! চিৎকার দিয়ে উঠে বসল ঋতু। আশেপাশে তাকিয়ে উপলব্ধি করলো ঘরটা তার নয়। বিশাল আলিশান একটা গোছালো রুম, ওয়ালে রিশাদের বেশ কিছু ফটো টানানো। বেডসাইড টেবিলেও রিশাদের একটা ফটো। ঋতুর বুঝতে সময় লাগলো না সে রিশাদের বাড়িতে। আশেপাশে তাকিয়ে নিজের ফোন খুঁজতে লাগলো ঋতু, কিন্তু পেল না। ফোনে কথা বলতে বলতে রুমে ঢুকলো রিশাদ আর রুমে ঢুকেই দেখলো ঋতু কিছু একটা খুঁজছে। কথা শেষ করে ফোন পকেটে ঢুকালো রিশাদ। ফোন বালিশের পাশে আছে। ধন্যবাদ। ফোন পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফোন নিয়ে বারান্দায় চলে যায় ঋতু। আজ স্বাধীনতা উপভোগ করে নাও ঋতু। কাল থেকে রিশাদের খাঁচায় বন্দী হতে চলেছ তুমি। তুমি আর তোমার বাবা মিলে যা করেছো সব কিছুর শাস্তি আমি দেব তোমাদের। মৃত্যুর জন্য কাতরাবে তোমরা, কিন্তু রিশাদ আফসানের থেকে মুক্তি পাবে না। এবার হবে খেলা শুরু। গেট রেডি ফর আওয়ার মিসেস ঋতু রিশাদ আফসান। কথাগুলো বলেই বাঁকা হেসে বারান্দায় থাকা ঋতুর দিকে তাকায় রিশাদ। এটা তুমি ঠিক করলে না ঋতু। আমাকে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে রিশাদকে বিয়ে কি করে করতে পারলে তুমি? দিব্য বাবা, তুই শান্ত হো। আমরা তোর জন্য ওর চেয়েও ভালো মেয়ে দেখব। না বাবা, আমার ঋতুকেই চাই। ও এখন অন্য কারো বিবাহিতা স্ত্রী। বাবা, আমার রাস্তায় বাধা হয়ে এসো না, নয়তো তোমার কালো অতীতটা আমার অজানা নয়, আর সেই অতীতকে পৃথিবীর সামনে তুলে ধরতেও আমার দুবার ভাবতে হবে না। দিব্য, বাড়াবাড়ি করিস না। তোর বাবা আমি। বিধান মাহমুদের কথায় রেগে গিয়ে তার গলা চেপে ধরল দিব্য। ছটফট করতে লাগলেন তিনি। কয়েক সেকেন্ড বাদে বিধান মাহমুদকে ছেড়ে চোখ গরম করে তাকালো দিব্য। ছেলের এতটা অবনতির জন্য মনে মনে নিজেকে দায়ী করে উপরের ঘরের দিকে এগোলেন বিধান মাহমুদ। বাবার সাথে কথা বলে মনে স্বস্তি পেল ঋতু, তবে সে স্বস্তির মাত্রা খুবই কম, যেন মরুভূমির তীব্র গরমে এক ফোঁটা পানি জিহ্বায় পড়েছে।
ঋত্য, যাও, রেডি হয়ে এসো। রেডি? মা, মানে গেট রেডি ফর এ ক্রেজি রোমান্টিক নাইট বেবি। স্যার, প্লিজ আমাকে একটু সময় দিন। টাইম দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করিনি, ড্যাম ইট। জাস্ট গেট রেডি ফর টুনাইট। কথাটা বলেই রুম থেকে বেরিয়ে গেল রিশাদ। রিশাদের বেরিয়ে যাওয়ার সাথে সাথে মেঝেতে বসে পড়ল ঋত্য। বাবার জন্য নিজেকে একটা ভদ্ররূপী পশুর কাছে নিজেকে সমর্পণ করতে চলেছে ঋত্য। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সন্ধ্যা 6:30 বাজছে। উঠে আলমারির কাছে গিয়ে দাঁড়ালো ঋত্য। আলমারি খুলতেই দেখতে পেল হ্যাঙ্গারে ঝোলানো বেশ কয়েকটা দামি শাড়ি। এত দামি শাড়ি শেষ কবে পড়েছিল ঋত্য মনে নেই তার। আলমারি থেকে কালো রঙের একটা শাড়ি বের করলো ঋত্য, সাথে হাতাকাটা ব্লাউজ, পেটিকোট। আলমারির সবগুলো শাড়ির ব্লাউজই হাতাকাটা, বিষয়টা ঋত্যের মাঝে বেশ অস্বস্তি সৃষ্টি করল। রাত প্রায় 11টায় বাড়ি ফিরল রিশাদ। ফাঁকা বাড়িতে পিনপতন নীরবতা, কাজে লোকেরাও সন্ধে নামলে চলে যায়। বাড়িতে এখন শুধু রিশাদ আর ঋত্য। সশব্দে নিজের রুমে ঢুকলো রিশাদ। লাইট অন করতেই চোখে পড়ল বিবর্ণ বিষণ্ণ চেহারায় কালো শাড়ি পরিহিতা ঋত্যকে। চেহারায় বিষণ্ণতা সাহায্য বিরক্ত করল রিশাদকে। স্যার, শরীয়ত মোতাবেক আমাদের বিয়ে হয়নি, অন্তত ইসলামের বিধি মেনে বিয়েটা করে নিলে। আমি বিশ্বাস করি না এসব শরীয়তে। আমি আমার রক্ষক আর আমি আমার মালিক। মুখে বললেই সত্যি বদলে যায় না স্যার। এই সৃষ্টিজগতের মালিক একজনই, তিনি মহান আল্লাহ। জাস্ট শাট আপ, এটা খাও। কি এটা? যাই হোক, খেতে বলছি, খাবে। কথাটা বলে ঋত্যর দিকে একটা জুসের কিছু বাড়িয়ে দেয় রিশাদ। রিশাদের ধমকে চুপ হয়ে যায় ঋত্য। চুপচাপ জুসটা খেয়ে নেয় ঋত্য। ধীরে ধীরে ঋত্যর দিকে এগোতে থাকে রিশাদ। ঋত্য ঢোক গিলতে লাগে। প্রথম কোন ছেলে তার থেকে মাত্র 2 ইঞ্চির দূরত্বে দাঁড়িয়ে আছে, এটা যেন বেশ অস্বস্তিতে ফেলছে তাকে। দু চোখ বন্ধ করে ফেলল ঋত্য। চোখ বুঝতেই ভেসে উঠল দিব্যর চেহারা, সাথে সাথে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরাতে চাইল ঋত্য, কিন্তু পারল না। ধীরে ধীরে নিস্তেজ হয়ে জ্ঞান হারল ঋত্য। ঋত্যকে কোলে করে বিছানায় শুয়ে দিল রিশাদ। ঋত্যর শাড়ি কাঁধের দিকে খানিকটা সরিয়ে দিল, ব্লাউজও খানিকটা ছিঁড়ে দিল। এরপর ক্লিপ দিয়ে ঋত্যর পেটে আঘাত করল। মুহূর্তেই ঋত্যর ফর্সা পেট লাল হয়ে উঠল। একইভাবে ঋত্যর গলাতেও আঘাত করল রিশাদ। ঋত্যকে ছেড়ে এবার নিজের শার্টটা খুলল রিশাদ। ঋত্যর নখ দিয়ে নিজের বুকে আঁচড় দিল। অতঃপর সেভাবেই ঋত্যকে বুকে নিয়ে কম্বল জড়িয়ে নিল। ঘুম থেকে উঠেই নিজেকে আপত্তিকর অবস্থায় রিশাদের বুকে পেল ঋত্য। রিশাদের উন্মুক্ত বুকে দম বন্ধ হয়ে আসছিল ঋত্যর, কিন্তু রিশাদ এতটাই শক্ত করে ধরেছে যে ঋত্য ছাড়াতেও পারছে না। রিশাদের বুকের দিকে তাকাতেই দেখতে পেল আঁচড়ের দাগ। চমকে উঠল ঋত্য। তার মানে রাতে আমরা? ছি, কি করে করতে পারলাম আমি এটা? এতটাই চাহিদা আমার দিব্যকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে? ছি। কথাগুলো ভাবতেই চোখ থেকে পানি গড়াতে লাগলো ঋত্যর। টপটপ করে রিশাদের বুকে পড়তে লাগলো ঋত্যর চোখের পানি। বুকে রিকশা পানির স্পর্শ পেয়ে চোখ মেলে তাকালো রিশাদ। চোখ মেলতেই দেখতে পেল ঋত্যর কান্নারত চেহারা। বাঁকা হেসে রিশাদ বলল, রাতে আবেদনময়ী আর সকালে দেবদাসের পারো। আজব মেয়ে তো তুমি। রিশাদের কথায় ঘৃণায় গা গুলিয়ে আসে ঋত্যর। উঠে যেতে ধরে, কিন্তু রিশাদ ঋত্যকে বুকে চেপে ধরে রাখে। ঋত্যর কানে কানে বলে, শাড়িটা ঠিক করে বের হও। রাতে তো কেউ ছিল না, আমার সামনে খুললে অসুবিধা নাই, কিন্তু কাজের লোকদের সামনে এভাবে গেলে তারা তোমাকে আমার বউয়ের চেয়ে রক্ষিতার নজরে বেশি দেখবে। বলে ঋত্যকে ছেড়ে ওয়াশরুমের দিকে এগোয় রিশাদ। আর ঋত্য ঘৃণার চোখে তাকিয়ে থাকে রিশাদের দিকে। কতটা খারাপ হলে একজনের দুর্বলতার সুযোগ নিয়ে এভাবে খেলা যায় অনুধাবন করার চেষ্টা করছে ঋত্য। আই ডোন্ট ওয়ান্না লিসেন এনিথিং। ওদের উপর নজর রাখো আর কেউ যেন সন্দেহ না করে।
ঋতুকে রিশাদের থেকে দূরে রাখার দায়িত্ব তোমার, আর রিশাদের মনে ঋতুর প্রতি সন্দেহ সৃষ্টি করার দায়িত্বটা আমার। খেলাটা শুরু করেছে রিশাদ, কিন্তু শেষটা আমি করব। আবার পুনরাবৃত্ত হবে অতীতের সেই অধ্যায়টা। গেট রেডি ফর আওয়ার রিশাদ আফসান। বাঁকা হেসে ফোনটা পকেটে ঢুকালো দিব্য। সরি দিব্য, আমি যা করেছি তা আমার বাধ্যবাধকতা। ওর সাথে শোয়াটাও বুঝি তোমার বাধ্যবাধকতা। ঋতুর কথার পিঠেই কথা বলল দিব্য। দিব্যরে কথায় আশ্চর্য হয়ে গেল ঋতু। দিব্য কি করে জানলো তার আর রিশাদের সম্পর্কের কথা, যেখানে সে নিজেই কিছু মনে করতে পারছে না? তুমি কি করে জানলে? ঋতুর প্রশ্নে ভেবাচাকা খেয়ে যায় দিব্য, তবে নিজেকে সামলে নিয়ে জোর গলায় বলে ওঠে, তোমার গলার দাগগুলো নিশ্চয়ই আপনা আপনি হয়নি। দিব্যর কথায় অস্বস্তিতে পড়ে ঋতু স্কার্ফ দিয়ে গলা ভালোভাবে ঢেকে নিয়ে বলে, আমি কি করতাম দিব্য? বাবা অসুস্থ, তোমাকে এতবার ফোন দেওয়ার পরও তোমার ফোন সুইচ অফ বলছিল। আই ওয়াজ জাস্ট ব্ল্যাঙ্ক অর দ্যাট মোমেন্ট, কিন্তু এই বিয়েটা স্রেফ এক। ঋতু কিছু বলতে যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে বসো নামটা ভেসে উঠছে। নিজেকে শক্ত করে ফোনটা ধরে ঋতু। ফোন ধরতেই অপর পাশ থেকে শুনতে পায়, হাউ ডেয়ার ইউ। তোমার সাহস হলো কি করে আমাকে না বলে বাড়ি থেকে বেরোনোর? আমি 5 মিনিটের মধ্যে তোমাকে বাড়িতে দেখতে চাই। ইটস এন অর্ডার। ঋতুকে কিছু বলতে না দিয়ে ফোন কেটে দেয় রিশাদ। রিশাদের ধমকে বেশ ভয় পেয়েছে ঋতু, যদি তার বাবাকে কিছু করে ফেলে। দিব্যকে কোনরকম বাই বলে এক প্রকার দৌড়েই ক্যাফে থেকে বেরিয়ে ক্যাবে উঠে বসে ঋতু। ক্যাফে চেয়ারটাতে ভ্রু কুঁচকে বসে রইল দিব্য। তার কৌতূহলী মন বলছে ঋতু একের পরে কিছু বলতে যাচ্ছিল, মূল্যবান কোন তথ্য দিতে যাচ্ছিল। শিট বলে টেবিলে ঘুষি মারে দিব্য। কেন বেরিয়েছিলে? উইদাউট আস্কিং মি। সরি। টু হেল উইথ ইউর সরি। আজ থেকে তুমি জাস্ট অফিসে যাবে অ্যান্ড বাই ফিরবে, প্রত্যেক শনিবার বাবার সাথে দেখা করতে পারবে। বাবাকে ভালো দেখতে চাইলে মেইনটেইন দিজ রুলস। হাতে থাকা ব্লুটুথ কানে লাগিয়ে বরাবরের মতো বিছানায় বসে কথা বলতে বলতে বেরিয়ে গেল রিশাদ। রাগী মুখটা এতক্ষণ লাল হয়েছিল, নীল চোখজোড়াও যেন মায়ার পরিবর্তে বিষাক্তের প্রতীক হয়েছিল। রিশাদের চোখের দিকে আর তাকালো না ঋতু, রুমে গিয়ে অফিসের জন্য রেডি হতে লাগলো। আজ মনটা বড্ড খারাপ রাহাত আহমেদের। মেয়ে কত তাড়াতাড়ি পর হয়ে গেল তার। মেয়ের বিয়ে যেন প্রতিটা বাবার জন্য অভিশাপ। কয়েক ঘন্টা যাবৎ মেয়ের চেহারা না দেখায় মনটা উদ্বিগ্ন হয়ে আছে তার। তিনি ঠিক করে রেখেছেন হসপিটাল থেকে রিলিজ দেওয়া মাত্র তিনি মেয়ের শ্বশুরবাড়ি গিয়ে মেয়েকে দেখে আসবেন। প্রতিটা বাবার কাছেই মেয়ে মানে ভালোবাসার সবচেয়ে বিশাল স্থান। মেয়ের চেয়ে বেশি ভালো কেউ বাসতে পারে না বাবাকে। তাই হয়তো বাবার জন্য এত বড় আত্মত্যাগ করতে বেশি ভাবতে পারেনি ঋতু। অফিসে আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না। তুমি অফিসের একজন অর্ডিনারি স্টাফ ছিলে আর সেটাই থাকবে। যাও, এই ফাইলগুলো কমপ্লিট করে নিয়ে আসো আর আমার পিএ আসিফকে রুমে পাঠাও। ওকে স্যার। ফাইলগুলো হাতে নিয়ে নিজের ডেস্কে চলে গেল ঋতু আর আসিফকেও রিশাদের কাছে পাঠিয়ে দিল। আসিফ, আজকের সবগুলো মিটিং ক্যান্সেল করে দাও। কেন স্যার? এনিথিং রং? নো, এভরিথিং ইজ ফাইন, বাট আমি আজ দুপুরে অফিসে থাকবো না, বিকালে আসবো। ততক্ষণে মিস ঋতুকে সব কাজ কমপ্লিট করে আমার কেবিনে সাবমিট করতে বলবে। ওকে স্যার। আসিফকে সব বুঝিয়ে দিয়ে অফিস থেকে বেরিয়ে যায় রিশাদ। অফিস থেকে বেরিয়ে হুডিসহ কালো জ্যাকেটে নিজেকে জড়িয়ে নেয়। নিজের গাড়ি নেওয়ার ভুলটা করে না, একটা শোরুম থেকে অতিরিক্ত টাকা দিয়ে একটা বাইক কেনে ডকুমেন্টস ছাড়া। বাইকটা নিয়ে নিজের কাজে লেগে পড়ে রিশাদ। প্রথমে যায় হেলথ কেয়ার হসপিটালে, যেখানে ঋতুর বাবা রাহাত আহমেদকে রাখা হয়েছে। রাহাত আহমেদের ডক্টরের সাথে কথা বলে তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কালেক্ট করে। হসপিটাল থেকে বের হওয়ার সময় রাহাত আহমেদকে চোখে পড়েছিল রিশাদের।
লোকটাকে দেখেই রিশাদের কপালের রগ ফুলে ওঠে, মন চাচ্ছিল যেন এক্ষুনি লোকটাকে জ্যান্ত কবর দিয়ে দিতে, কিন্তু নিজেকে শান্ত করে। রাহাত আহমেদের চোখের অগোচরে হসপিটাল থেকে বেরিয়ে আসে রিশাদ। হসপিটাল থেকে বেরিয়ে রিশাদ নিজের বাড়িতে গেল। কাজের লোক সুধাকে বলল 1 কাপ কফি বানিয়ে দিতে। বলেই রুমে ঢুকলো রিশাদ। ক্যাফে থেকে বেরিয়ে একটা বারে এসে বসে দিব্য। ওয়েটারকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে একটা টেবিলে হেলান দিয়ে বসে রইল। ওয়েটার ড্রিঙ্ক রেখে যেতেই ঢক ঢক করে গিলল দিব্য। হঠাৎ তার পাশে কেউ একজন এসে বসল। চোখ তুলে তাকাতেই চমকে উঠল দিব্য, রিশাদ এসে বসেছে তার সামনে। হাতে থাকা ছুরিটা দিব্যর পেটে ধরেছে রিশাদ, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে দিব্যর। জোরে চিৎকার দিয়ে উঠে দিব্য। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নাই। ফোন বের করে দিব্য। হ্যালো, রিশাদ এখন কোথায়? উনি তো ওনার রুমে, বস। ভালো করে চেক করো। বস, উনি রুমে বসে ল্যাপটপ দেখছেন। ও, ওকে। চিন্তিত কণ্ঠে কথাটা বলে ফোন রাখে দিব্য এবং পুনরায় ড্রিঙ্ক করতে শুরু করে। দিব্য, এ তো সবে শুরু, খেলার সমাপ্তি আস্তে আস্তে, খেলার মতো অবস্থাতেই থাকবে না তুমি। কত বোকা স্পাই লাগিয়েছ আমার পিছনে যে রিয়াল আর গ্রাফিক্সের পার্থক্য বোঝে না। হুডি দিয়ে মুখ ঢেকে বার থেকে বের হয় রিশাদ। বাইকটা নিজের সিক্রেট হাইড আউটে রেখে জ্যাকেট খুলে রেখে পেছনের গেট দিয়ে বাড়িতে ঢুকলো এবং ফর্মাল ড্রেসে সবার সামনে দিয়ে অফিসে গেল। অফিসে ঢুকেই প্রথমে আসিফকে ডেকে বলল রিত্তকে ডাকতে। রিত্ত ফাইলগুলো নিয়ে রুমে ঢুকলো। রিশাদ ফাইল চেক করতে লাগলো, চেক বললে ভুল হবে, মূলত একটা ভুল খুঁজতে লাগলো। হঠাৎ একটা ফাইলে কিছু চেঞ্জ দেখে ভ্রু কুঁচকার রিশাদ। এই প্রজেক্টের বাজেট আগেরটা কেটে এটা কেন করা হয়েছে? স্যার, এটা ছোট একটা প্রজেক্ট। এর জন্য এতটা বাজেট রাখার কোনো আবশ্যকতা আমি দেখছি না। তাই বাজেটটা কমিয়ে। হু দ্য হেল আর ইউ? কোম্পানির বাজেট ডিসাইড করার তুমি কে? আমি কারেকশন করতে দিয়েছিলাম, চেঞ্জ করতে না। স্যার, আমি তো কোম্পানির ভালোর। কোম্পানির ভালোর জন্য আমি আছি, তোমাকে ভাবতে হবে না। জাস্ট গেট লস্ট অ্যান্ড এটা কারেক্ট করে নিয়ে আসো। ফাইলগুলো রিক্তর দিকে ছুঁড়ে মারল রিশাদ। ফাইলগুলো তুলে নিয়ে নিজের ডেস্কে বসল রিক্ত। সবাই অবাক চোখে তাকিয়ে আছে রিক্তর দিকে। রিশাদ কোনোদিন কারো উপর চিৎকার করা তো দূর, উচ্চস্বরে কথা অবধি বলেনি, সেখানে রিক্তর উপর এভাবে চিৎকার করল। ডেস্কে বসতেই চোখ থেকে ঝোড়ো ঝোড়ো করে পানি পড়তে লাগলো রিক্তর। এতটা অপমানের সম্মুখীন সে কখনো হয়নি। রিশাদ এতটা খারাপ ব্যবহার করবে সে ভাবেইনি। চোখের পানিতে ফাইল ভিজে যেতে লাগলো, তবুও কাজ করছে রিক্ত। বাজেটটা ঠিক করে রিশাদের রুমে যেতেই দেখলো রিশাদ গম্ভীর দৃষ্টিতে ল্যাপটপের দিকে তাকিয়ে আছে। বুকে ফু দিয়ে ফাইলটা নিয়ে রিশাদের রুমে ঢুকলো রিক্ত। ফাইলটা রিশাদের দিকে বাড়িয়ে দিল। রিশাদ গম্ভীরভাবে ফাইল চেক করতে লাগলো। রিক্ত ভয় কাঁপছে। কিছুক্ষণ পর ফাইল চেক শেষে রিশাদ গম্ভীর গলায় বলল, হুম ডান। 5টা বেজে গেছে। বাসায় যাও অ্যান্ড হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, এটা এক্সপেক্টও করো না। ক্যাব বুক করো অ্যান্ড যাও। আপনার থেকে সেটা আমি এক্সপেক্টও করি না। হু। মনে মনে বললেও মুখে বলার সাহসটা পেল না রিক্ত। চুপচাপ রিশাদের কেবিন থেকে বের হয়ে গেল। এই যে ফুলকলি, এ তো দেখি হুড়পড়ি রাস্তায় নেমে এসেছে। রাস্তার এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে রিক্ত। 5টায় অফিস থেকে বেরিয়েছিল, এখন 7টা বাজে। ক্যাব তো আসছেই না, তার উপর একটা গাড়ি অবধি নেই রাস্তায়। হাঁটতে হাঁটতে অফিস থেকে বেশ দূরে একটা নির্জন রাস্তায় এসে পড়ে রিক্ত। সামনে থাকা ছেলেগুলো বারবার তার দিকে অশ্লীল কথা ছুড়ছে, কিছুই করার নেই রিক্ত। এসব রাস্তার ছেলেদের সাথে ঝগড়া করতে গেলেই বিপত্তি। চুপচাপ এক কোণে দাঁড়িয়ে ক্যাবের অপেক্ষা করছে রিক্ত। চোখ তুলে তাকাতেই দেখতে পেল রিশাদের গাড়ি।
মনে একটা ক্ষীণ আশার সৃষ্টি হলো, হয়তো রিশাদ স্ত্রীর মর্যাদা না দিলেও একজন নারীর সম্মান রক্ষায় তার সাহায্য করবে, কিন্তু সেই ক্ষীণ আশার আলোটাও চোখের পলকে নিভে গেল। সব দেখেও না দেখার ভান করে গাড়ি নিয়ে চলে গেল রিশাদ। রিশাদের এই প্রতিক্রিয়ায় কান্না আটকাতে পারছে না ঋত্য। কোনোমতো নিজেকে শক্ত করে সামনে এগোতে নেয়, কিন্তু বখাটে ছেলেগুলো চারপাশ থেকে ঘিরে ধরে ঋত্যকে। আরে মামা, পাখি তো দেখি ফুরুত হওয়ার ধান্দায়। হতে দিলে তো চলো তো মামনি, আমাদের সাথে চলো। এ কি? এই মেয়ের মুখ দিয়ে তো দেখি কথাই বেরোয় না, এমন মেয়েই তো চাই। এই ওকে ধর। ছেলেগুলো ঋত্যর হাত ধরে টানাটানি শুরু করে। মস্তিষ্ক সম্পূর্ণ ব্ল্যাঙ্ক হয়ে গেছে ঋত্যর। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি ঋত্য। চোখ বুজে নিজেকে আত্মসমর্পণের জন্য প্রস্তুত হয় ঋত্য, কিন্তু হঠাৎ অনুভব করে ছেলেগুলো তার হাত ছেড়ে দিয়েছে। একবারের জন্য ভেবেছিল রিশাদ এসেছে, কিন্তু চোখ খুলে আসিফকে দেখে রিশাদকে নিয়ে আর কিছু ভাবতে মন চায় না। ছেলেগুলোকে পুলিশের থ্রেট দিতেই ওরা পালিয়ে যায়। আসিফ ঋত্যর দিকে এগিয়ে এলো। মিস ঋত্য, চলুন আমি বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গেলেই তো উনি জানতে পারবে আমি স্যারের বাড়িতে থাকি, প্রবলেম হয়ে যাবে। মনে মনে, না থাক, লাগবে না। ধন্যবাদ আপনাকে, ক্যাব এক্ষুনি চলে আসবে। ওকে, ক্যাব না আসা পর্যন্ত আমি ওয়েট করছি। 15 মিনিটের মাথায় ক্যাব আসে। ঋত্যকে ক্যাবে বসিয়ে আসিফ নিজেও বাইকে বসে। হেলমেটটা লাগাতেই আসিফের ফোনে রিশাদের ফোন আসে। ফোনটা রিসিভ করে কানে ধরে আসিফ। ওকে ক্যাবে তুলে দিয়েছো? জি স্যার, কিন্তু সামান্য একটা এমপ্লয়ির জন্য এসব কেন? ও একটা মেয়ে, তারপর একজন এমপ্লয়ি। কিন্তু স্যার, আপনিও তো বাঁচাতে পারতেন। বেশি কথা বাদ দাও। বাড়ি যাও এবং কাল টাইমলি অফিসে আসবে। ওকে স্যার। ফোন রেখে মুচকি হাসে রিশাদ। ঋত্যুর চেহারায় দেখা ভয়টা প্রতি মুহূর্ত থাকবে ওর চেহারায়। আজ তো সবে শুরু। ছেলেগুলোকে ওদের পেমেন্টটা দিতে হবে, তবে এই ছেলেগুলো ওভার অ্যাক্টিং করেছে। ঋত্য কাঁদছিল। এনিওয়ে, ঋত্যুর যা হয় হোক, আই ডোন্ট কেয়ার। একা একাই বক বক করছে রিশাদ। বাড়িতে ঢুকতেই বরাবরের মতো নীরবতা অনুভব করে রিশাদ। এই নিস্তব্ধ পরিবেশটা বেশ উপভোগ করে রিশাদ। টাইটা লুজ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে ওঠে সে। সামান্যতম দায়িত্ববোধ কি এক্সপেক্ট করতে পারি না আপনার থেকে? ওয়াইফ হিসেবে না হোক, একটা মেয়ে হিসেবে তো আমাকে বাঁচাতে পারতেন, কিন্তু না। আপনি তো দেখেও না দেখার ভান করলেন। এতটা খারাপ যে মানুষ হয় তা আপনাকে না দেখলে জানতাম না। অবশ্য আপনাকে তো মানুষ বলাও যায় না। যে ব্যক্তি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না, সে মানুষ হতেই পারে না। আপনি একটা জড়বস্তু, যার কোন অনুভূতি শক্তি নেই। একটা রাস্তার কুকুরকে কাতরাতে দেখলেও মানুষের মনে দয়া হয়, আর সেখানে আমি মাঝ রাস্তায় কাঁদছিলাম, তাও আপনার দয়া হয়নি। এতটাই নিষ্ঠুরতা আপনার মাঝে। চিৎকার করে একনাগাড়ে কথাগুলো বলে ফেলল ঋত্য। টেবিলে থাকা পানির গ্লাসটা ঋত্যর দিকে বাড়িয়ে দিয়ে রিশাদ বলল, এই সমস্ত ফ্রাস্ট্রেশন আমার উপর না ঝেড়ে যদি এখান থেকে দুটো লাইনও চিৎকার করে ওই ছেলেগুলোর উপরে ঝাড়তে, তাহলে রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হতো না। তোমরা মেয়েরা নিজেদের দুর্বল দেখাও বলেই তোমাদের দুর্বল ভাবা হয়। যেখানে তুমি নিজে আত্মসমর্পণ করেছিলে, সেখানে তোমাকে বাঁচানোর আমি কে? অ্যান্ড লিসেন, নেক্সট টাইম থেকে রিশাদ আফসানের সাথে উঁচু গলায় কথা বলার আগে নিজের বাবার অবস্থা ভেবে নিও। রিশাদের কথার বিপরীতে কিছু বলার মতো খুঁজে পায় না ঋত্য। প্রতি মুহূর্তে অপমান আর থ্রেট করে চলেছে ছেলেটা তাকে। কোনোভাবে এই একটা বছর কেটে গেলেই হয়। রিশাদের খবর কি? বস, রিশাদ রাতে কাউকেই বাড়িতে রাখে না, যা জানার সকালে জানতে পারবো। ঋত্য আর রিশাদের মধ্যে সত্যিই কি কিছু হয়েছে? হ্যাঁ বস, আমি নিজের চোখে সকালে দেখছি ঋত্য আর রিশাদের অবস্থা দুজনে। হয়েছে, থাক, অত রসিয়ে বলতে হবে না। যা কাজ দিছি সেটা কর। ফোন কেটে দিতেই বিধান মাহমুদ দিব্যর ঘরে ঢোকে। দিব্য চোখ বন্ধ করে রকিং চেয়ারে হেলান দিয়ে বসেছিল। দিব্য, শোন, ঋত্যর চিন্তা তুই বাদ দে, ও এখন বিবাহিত। আমি ওর জন্য এত কিছু করেছি, আর তুমি বলছো সব বাদ দিতে?
আমাকে এসব শেখাচ্ছ? এই শিক্ষা তখন কোথায় ছিল যখন তুমি রায়হানা? দিব্য, তোকে বারবার বলেছি অতীতকে ঘাটবি না। অতীতে আমি খারাপ ছিলাম কিন্তু তার মানে এই নয় যে সারা জীবন খারাপ হয়েই বাঁচতে হবে। আমি ঋতুকে বিয়ে করবই, অ্যান্ড দ্যাটস মাই অবজেকশন। ভালোবাসায় জেদের কোন স্থান নেই দিব্য। একদিন বুঝবি সেটা, কিন্তু তখন হয়তো পরিস্থিতি হাতের বাইরে থাকবে। জাস্ট লিভ মি এলোন বাবা। বিধান মাহমুদ বেরিয়ে যেতেই দুহাতে মাথা চেপে ধরে দিব্য। বারবার চোখের সামনে ভেসে ওঠে ঋত্যর মুখটা, ঋত্যর চোখ জোড়া, ঋত্যর সাথে কথা বলার জন্য সারাক্ষণ ছটফট করা কিন্তু কথা বলার সাহস না পাওয়া শৈশবটা। এসব ছিল সুমধুর স্মৃতি, কিন্তু এরপরেই যে স্মৃতিতে যুক্ত হয় তিক্ততা। তিক্তময় অতীতের প্রতিদানে ঋত্যকে পেয়েও যেন হারাতে বসেছে দিব্য। আজ ভয় হচ্ছে দিব্যর ঋত্যকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলার ভয়। ভালোবাসার সংজ্ঞা হয়তো এমনি। প্রথম প্রেমে পড়ার ছটফটানিটা পরবর্তীতে নিতান্তই বোকামি মনে হলেও এই ছটফটানিটাই ঠোঁটের মুচকি হাসির কারণ, আর দিন শেষে বিচ্ছেদের ছটফটানিটা হৃদয়ে জমে থাকা কষ্টগুলোর আজীবন জীবিত থাকার সাক্ষী। রাতে রিশাদ ঋত্যর রুমের দিকে যায়নি। ঋত্য অফিসের কাপড় পরেই শুয়ে পড়ে, কিন্তু ঘুমের মাঝেই হৃদস্পন্দনের ঊর্ধ্বগতিটা বহাল থাকে। রিশাদ কিছুতেই ঘুমাতে পারছে না, ঘুম জিনিসটার সাথে তার সম্পর্ক বরাবরই আদায় কাজ করায়। কেন যেন রাত তাকে জাগিয়ে রাখতেই ভালোবাসে। শোরুমের দরজাটা আলতো খোলা, ভেতরে রিশাদ দাঁড়িয়ে আছে একটা ফটোফ্রেমের সামনে। ফটোফ্রেমটাতে 3টে পরিবার একসাথে দেখা যাচ্ছে। রিশাদের বাবা মা বাদে অপর 2 ফ্যামিলির সবার মুখ রেড মার্কার দিয়ে আঁকা টার্গেট বৃত্তের মাঝে। নিষ্ঠুর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে রিশাদ। কষ্ট কি তোমরা খুব শীঘ্রই বুঝবে, দিলে দিলে কষ্ট দিয়ে মারবো তোমাদের। আমার বাবা মার শরীর থেকে ঝরা প্রতি ফোঁটা রক্তের হিসাব নেব আমি তোমাদের থাকে। আমার নেক্সট টার্গেট তুমি, বিধান মাহমুদ। ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে ওঠে রিশাদের। এই হাসিটা প্রতিশোধের এক নির্মম খেলা শুরুর হাসি এটা। আচমকা দরজার পাশে থাকা ফ্লাওয়ার ভাস পড়ার শব্দ পেল, রিশাদ চমকে দরজার দিকে তাকালো সে। বাড়িতে তো ঋত্য ছাড়া কেউ নেই। তবে কি ঋত্য ছিল? ঋত্য সব শুনে ফেললো না তো? ও সব জেনে গেলে সব খেলা নষ্ট হয়ে যাবে আমার। চিন্তিত কণ্ঠে কথাগুলো বলে দরজার দিকে এগোলো রিশাদ। রিশাদ স্যার এই সময় স্টোররুমে কি করছিলেন? শালা ভাষা ভাঙার আর সময় পেল না। স্যার কি আমাকে দেখে ফেললো? ইয়া মাবুদ, রক্ষা করো। তাড়াতাড়ি কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঋত্য। ভয়ে হাত পা কাঁপছে তার। কেন যে এই রাতের বেলা পানি খেতে উঠেছিল ভেবে নিজেকে দোষারোপ করতে লাগলো, আর উঠেছে তো উঠেছে, স্টোররুমের দিকে যাওয়ার কি দরকার ছিল? নিজের উপর মেজাজ খারাপ করে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে ঋত্য। রিশাদ ঋত্যর রুমে এসে দেখলো লাইট অফ, আর ঋত্য কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। রিশাদ আর বেশি না ভেবে গেস্টরুমের দিকে গেল। তবে নিজেকে কিছুতেই স্থির করতে পারল না। ঋত্য কি আদৌ এসেছিল আমার রুমে, নাকি আমি বেশি ভাবছি? না, এই মেয়ের উপর নজর রাখতেই হবে। অতীতের ভুলটা আর করা যাবে না। খেলাটা আমাকে জিততেই হবে। পকেটে হাত ঢুকিয়ে ভাবতে থাকে রিশাদ। স্যার, আজ অফিসে ইম্পর্টেন্ট মিটিং আছে। দিব্য স্যার তো আসবেন না বলেছেন। আপনি যদি আসতেন। মিটিংটা কি খুবই জরুরি? জি স্যার। ঠিক আছে, আমি আসছি। ফোন রেখে অফিসে যাওয়ার জন্য রেডি হতে লাগেন বিধান মাহমুদ। একটা সময় টাকার পেছনে কত ছুটেছেন, অথচ এখন সেই টাকাকেই দুচোখ সহ্য করতে পারে না। স্যার, বিধান মাহমুদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অপর পাশ থেকে তথ্যটা পেতেই বাঁকা হেসে ফোন রাখল রিশাদ। এর অপেক্ষাতেই তো সে ছিল। অফিসে ঢুকে সবার আড়ালে বের হয়ে যায় রিশাদ, ঋত্যকে পূর্বের মতোই এক গাদা কাজ চাপিয়ে। বিধান মাহমুদ আজ একাই ড্রাইভ করছেন, ড্রাইভার সাথে নেননি। অদ্ভুত একটা চিন্তা ভেতর থেকে ঘিরে ধরে রেখেছে তাকে। রিশাদ গতকালের বাইক নিয়ে বিধান মাহমুদকে ফলো করছে, উদ্দেশ্য ভয়ানক, তবে যদি তা সফল হয় তবে তোর মৃত্যু আজ নিশ্চিত, বিধান মাহমুদ।
আর সেটাও আমার হাতে। বিধান মাহমুদের গাড়ির ঠিক পিছনে রিশাদের বাইক। পকেটে থাকা পেট্রোল ভরা কাচের বোতলটা বিধান মাহমুদের গাড়ির পেছনের কাচে মারে রিশাদ। সাথে সাথে কাচ ভেঙে পেট্রোল পড়ে গাড়িতে। আচমকা এমন ঘটনায় বিধান মাহমুদ চমকে যান, বুকে চিনচিন ব্যথা অনুভূত হয় তার। কারাবির সাইডের মিররে তিনি দেখতে পেলেন বাইকে করে কেউ তাকে ফলো করছে। চিন্তাটা আরো বেড়ে গেল বিধান মাহমুদের। গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তিনি। বিধান মাহমুদকে গাড়ির স্পিড বাড়াতে দেখে রিশাদ বুঝতে পারল বিধান মাহমুদ বুঝতে পেরেছে কেউ তাকে ফলো করছে। এই ভয়টাই তো পাওয়াতে চাচ্ছিল সে তাকে। আজ শেষ দিন বিধান মাহমুদের, বলেই এক হাত দিয়ে লাইটারটা ধরায় রিশাদ। লাইটারটা ছুটতে নিয়ে বুঝতে পারে সামনে রেল ক্রসিং আসছে। বিধান মাহমুদের গাড়ি পার হতেই শাটার ডাউন করা হলো। রিশাদ আর বিধান মাহমুদকে ফলো করতে পারল না। শীঘ্রই রিশাদের চোখের অগোচরে চলে গেল বিধান মাহমুদ। শিট! বিরক্ত হয়ে কথাটা বলল রিশাদ। প্ল্যান ভেস্তে যাওয়ায় তার মেজাজ এখন তুঙ্গে। বিরক্তির চরম সীমা নিয়ে পূর্বের মতো সবার অগোচরে অফিসে ঢুকল রিশাদ। কাজে কিছুতেই মন বসাতে পারছে না রিক্ত। বারবার কাল রাতের কথা মনে পড়ছে। কলম ধরতে গেলেও হাত কাঁপছে। কোন রকমে ফাইল কমপ্লিট করে রিশাদের রুমে আসে রিক্ত। রিশাদকে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখে ভয় বেড়ে যায় রিক্তর। ঢোক গিলে রিশাদের দিকে ফাইলগুলো বাড়িয়ে দিল রিক্ত। ফাইল চেক করা শুরু করলো রিশাদ। এমনিতেই রিশাদের মেজাজ খারাপ ছিল, তার উপর প্রত্যেকটা ফাইলে ৩-৪টা করে ভুল। রিশাদের সমস্ত রাগ গিয়ে পড়ল রিক্তর উপর। চিৎকার করে উঠল রিশাদ, তোমাদের মতো অশিক্ষিত মেয়েকে জব দেওয়াই উচিত না। একটা ফাইলে এত ভুল, এটা কি খেলা পেয়েছ? কাজ না করতে পারলে কাজে এসেছো কেন? গেট লস্ট স্টুপিড গার্ল। মাথা নিচু করে চুপচাপ কথাগুলো হজম করে ফাইলগুলো নিয়ে নিজের ডেস্কে বসল। কেন এত রাগ স্যারের আমার উপরে? ভুল তো হতেই পারে। প্রতি মুহূর্তে আমার উপর চিৎকার না করে থাকতেই পারে না। ন্যূনতম রেসপেক্টও কি আমি ডিজার্ভ করি না তার থেকে? এতটাই খারাপ আমি? চোখে জল বাঁধা মানছে না রিক্তর। সবাই আজও বাঁকা চোখে তাকিয়ে আছে রিক্তর দিকে। আসিফের খুব খারাপ লাগছে রিক্তর জন্য। মেয়েটা এতটাও খারাপ না কাজে, তাহলে এতটা অপমান করার কারণ কি? কিন্তু রিক্তকে দেওয়ার মতো কোন সান্ত্বনাও নেই তার কাছে। চুপচাপ নিজের কাজ করতে থাকে সেও। রিশাদের মন বড্ড ছটফট করছে, কোনো কিছুই ভালো লাগছে না তার। সে বুঝতে পারছে না এই ছটফটানির কারণ কি। বিধান মাহমুদকে মারার প্ল্যানটা ভেস্তে যাওয়া নাকি রিক্তর সাথে খারাপ ব্যবহার। রিক্তর সাথে খারাপ ব্যবহার করে যে তৃপ্তি রিশাদ পেতে চায় তা সে কখনোই পায় না, উল্টো পায় একরাশ অশান্তি আর অতৃপ্তির অনুভূতি। এমন হওয়ার কারণটাও অজানা রিশাদের। দিব্য, আমার মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। আজ সে আমার গাড়িতে পেট্রোল ছুড়েছে, রেল ক্রসিং ছিল বলে বেঁচে গেছি। কি বলছো বাবা? এমনটা কে করতে পারে? রিশাদ। রিশাদই করেছে এসব। ফোন বের করে নিজের ইনফর্মারকে ফোন লাগায় দিব্য। রিশাদ এখন কোথায়? বাড়িতে তো আসেনি বস। অফিসেই থাকবে। আমি তোমাকে ওর বাড়িতে কাজ করার জন্য রাখিনি, ও কখন কোথায় যায় সেই খোঁজ রাখো। নেক্সট টাইম যেন বলতে না হয়। ফোন রেখে কিছু একটা চিন্তা করতে বসে দিব্য। রাতে আফসান ম্যানশনে রিক্ত অফিসের পোশাকেই বসে আছে, যা দেখে রিশাদের অসহ্য লাগছে। এই মেয়ে কমন সেন্স নাই। অফিসের পোশাকে কতক্ষণ বসে থাকবে? যাও ড্রেস চেঞ্জ করো। আসলে স্যার, আমার কয়েকটা ড্রেস কিনতে হবে। কেন? তোমার আলমারি ভর্তি শাড়ি আছে তো। ওসব পরতে আমার অস্বস্তি হয়। ওহ, হওয়ারই কথা, এত দামি শাড়ি আগে কখনো পরনি তো। দামের চেয়ে বড় স্বস্তি, আপনার কেনা শাড়িগুলোর একটাতেও আমি স্বস্তি খুঁজে পাই না। বুঝেছেন? যেসব ওখানে আছে তুমি সেগুলোই পরবে, দ্যাটস ফাইনাল। আমি অফিসের ড্রেস পরেই ঘুমাবো, তাও ওগুলো পরবো না। সাহস খুব বেড়েছে না? মৃত্যুর দিকে এগোতে থাকে রিশাদ।
ঋত্য ভয়ে পিছাতে থাকে। উল্টো দিকে হাঁটতে হাঁটতে হঠাৎ সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে নিচে বসে পড়ে। বাঁকা হেসে ঋত্যর মুখের কাছে মুখ নিয়ে আসে রিশাদ। ঋত্য হা হয়ে তাকিয়ে আছে। আচমকা ঋত্যর জামার চেইন খুলে দেয় রিশাদ। চমকে রিশাদকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় ঋত্য। রিশাদ আগের মতোই বাঁকা হেসে বলে, এখন কি একা চেঞ্জ করবে নাকি আরো হেল্প করব? পিঠে হাত দিয়ে চেইনটা লাগিয়ে মনে মনে রিশাদকে গালাগাল দিতে দিতে রুমের দিকে যায় ঋত্য। আজ আমার আদরের মেয়েটা আমার থেকে দূরে। এসবে আমার পাপের ফল। কারো ক্ষতি করে যে কখনোই মাফ পাওয়া যায় না তা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। জানি না কবে রিলিজ হব এখান থেকে। অনুতপ্ত কণ্ঠে কথাগুলো বলে জানালার দিকে তাকালেন রাহাত আহমেদ। চোখ বন্ধ করতেই বারবার তার চোখের সামনে ভেসে উঠছে মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত দুটো লাশ, পাশে দাঁড়িয়ে অট্টহাসি হাসছেন তিনি। ছটফট করতে করতে চোখ খুললেন রাহাত আহমেদ। স্বপ্নটা আজকাল তাকে পাগল করে রেখেছে। ডক্টর এসে রাহাত আহমেদের চেক আপ শেষ করলেন। ডক্টর সাহেব, আমাকে কবে রিলিজ দেওয়া হবে? আপনি এখনো পুরোপুরি সুস্থ নন, আর কয়েকদিন বাদে আপনাকে রিলিজ দেওয়া হবে। ধন্যবাদ ডক্টর। উদাসীন দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে মেয়েকে না দেখতে পারার অতৃপ্ত ইচ্ছের বশে একটা দীর্ঘশ্বাস ফেললেন রাহাত আহমেদ। রিশাদ অফিসে বেরিয়ে গেছে, কিন্তু ঋত্য ইচ্ছে করেই দেরি করছে। রিশাদ বেরোতেই ঋত্য অফিসে ফোন দিয়ে সিক লিভ নেয়। যদিও সে অসুস্থ নয়, কিন্তু রিশাদের সত্যি জানতে এই মিথ্যাটা তার বলার দরকার ছিল। শোরুমের সেই ফ্রেমটার সামনে দাঁড়িয়ে আছে ঋত্য। ছবির মানুষগুলোকে চিনতে তার একটুও সময় লাগেনি, কিন্তু চেনার পর থেকেই অজানা আতঙ্কে বারবার কেঁপে উঠছে ঋত্য। অতীত কি তবে সত্যি আমার পিছু ছাড়ল না? চিন্তিত কণ্ঠ ঋত্যর। ফ্ল্যাশব্যাক। রিশাদের বাবা রাহিত আফসান, মা রেহানা আফসান। রিশাদের পরিবারের সাথে বেশ ভালো বন্ধুত্ব ছিল ঋত্যর পরিবারের। ঋত্যর মা ছিল না, বাবা রাহাত আহমেদও আর্থিকভাবে সচ্ছল ছিলেন না। অনেক কষ্টে ঋত্যকে বড় করছিলেন তিনি। হঠাৎ একদিন রাহিত আফসান রাহাত আহমেদকে নিজের বিজনেস পার্টনার করে নেন। ঠিক সেদিন থেকেই রাগে পুড়তে থাকে রাবাত আহমেদের প্রাণপ্রিয় বন্ধু বিধান মাহমুদ। বন্ধুর সাফল্য সহ্য হয় না তার, নানাভাবে রাহাত আহমেদকে প্ররোচিত করতে থাকে সে। সেই সময় রিশাদ, ঋত্য এবং দিব্য খুব ভালো বন্ধু ছিল। ঋত্য বরাবরই রিশাদকে পছন্দ করত, তবে তখন তারা খুবই ছোট, সবেমানে পড়ত। রিশাদ ঋত্যকে পাত্তা দিত না, দিব্য আবার ঋত্যর জন্য পাগল ছিল। একটা সময় রিশাদের থেকে পাত্তা না পেয়ে সবসময় দিব্যর সাথে থাকতে শুরু করে ঋত্য। বিধান মাহমুদ রাহাত আহমেদকে রাহিত আফসানকে মারার জন্য তৈরি করে। সম্পত্তির লোভে একটা ভয়ঙ্কর খেলার সূচনা হয়। রিশাদের চোখের সামনে তার বাবা মাকে ছুরির আঘাতে রক্তাক্ত করা হয়। বাবা মাকে বাঁচাতে চিৎকার করে ছুটতে থাকে রিশাদ। দিব্য ঋত্যকে বোঝায়, এই সুযোগ রিশাদের উপর প্রতিশোধ নেওয়ার, ও তোকে পাত্তা দেয় না। যা, ওকে ধাক্কা দে। শিশুমন ঋত্যর, দিব্যর কথার বশে চলে আসে সে। রাস্তার মাঝে রিশাদকে ধাক্কা দিয়ে ফেলে। সামনে থেকে আসা গাড়িটার সাথে ধাক্কা লেগে পড়ে যায় রিশাদ। রিশাদের আঘাত পাওয়ায় আনন্দ পায় ঋত্য। দুজন ফিরে আসে বাড়িতে। রিশাদ মারা যায়নি সেদিন। গাড়ির মালিক তাকে বাড়িতে এনে নিজ সন্তানের মর্যাদা দেয়, বড় করে তোলে। সেই থেকেই রিশাদের মনে জ্বলছে প্রতিশোধের আগুন। যেই টাকার জন্য রাহাত আহমেদ এত কিছু করেছে, ইনভেস্ট করে, তার সমস্তটাই হারিয়েছেন তিনি। রিশাদ অফিসে যেতেই জানতে পারল ঋত্য অফিসে আসেনি। রিশাদের সন্দেহ আরো গভীর হলো যে সেরাতে ঋত্যই ছিল দরজার পাশে, আর সেই সত্যটা জানতেই ঋত্য আজ অফিসে আসেনি। অফিস থেকে দ্রুত বেরিয়ে যায় রিশাদ। ঋত্য এখনো শোরুমের মেঝেতেই বসে আছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না এই রিশাদই তার ছোটবেলার ভালো লাগা ছিল, কিন্তু রিশাদের সাথে সে যা করেছে তার কোন ক্ষমা নেই। বড় হয়ে দিব্যকে সারা জীবন বাসে পেয়ে, দিব্যর ভালোবাসা পেয়ে সে রিশাদকে ভুলতে বসেছিল। রিশাদ বাড়িতে ঢুকেই প্রথমে শোরুমে ঢুকলো এবং যা এক্সপেক্ট করেছিল তাই। ঋত্য শোরুমের মেঝেতে বসে আছে। রাগে রিশাদের চোখ লাল হয়ে আসে। রাগে ঋত্যর চুলের মুঠি ধরে টেনে এনে ফ্লোরে ছুঁড়ে মারে রিশাদ।
আচমকা এমন করায় ভেবাচাকা খেয়ে যায় ঋত্য, তবে নিজেকে সামলানোর চেষ্টা করে কিন্তু পারে না। ঋষাদ ঋত্যকে ফ্লোর থেকে টেনে তুলে সিঁড়ির দিকে ছুঁড়ে মারে। ঋত্য যে ব্যথা পাচ্ছে সেদিকে কোন খেয়াল নেই ঋষাদের। সিঁড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় ঋত্য, কিন্তু ঋষাদ এগিয়ে এসে দেখেও না। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায় ঋষাদ। ঋষাদের এতটা অবহেলা আর নিষ্ঠুরতা দেখে চোখে পানি আসে ঋত্যর, কিন্তু এটাকে নিজের নিয়তি ভেবে চুপচাপ উঠে রুমের দিকে চলে যায়। রুমে ঢুকতেই দেখতে পায় ঋত্য বিছানায় বসে বানাচ্ছে। ছোটবেলা থেকেই এই কাজটা ঋষাদ তখনই করে যখন সে মাত্রাতিরিক্ত রেগে যায়। এটা তার কাছে রাগ নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। ঋত্যর চোখ ভিজে উঠছে। ছোটবেলায় করা একটা ভুল আজ তার জীবনে এভাবে ফিরে আসবে সে কখনো ভাবেনি। ঋষাদ, আমাকে ক্ষমা করে দাও, আমি যা করেছিলাম তা। আমার তোমার চেহারা অবধি দেখার রুচি নেই। 1 বছরের জন্য বিয়ে করেছিলাম কষ্ট দেওয়ার জন্য, কিন্তু তোমার মতো মেয়েকে চোখের সামনে দেখা আমার জন্য বেশি কষ্টের। 2 দিনের মধ্যে তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে, তবে ভেবো না এত সহজে তোমাদের ছেড়ে দেব। তোমরা শাস্তি পাবেই, আর এই ঋষাদ আফসানের হাতেই পাবে সে শাস্তি। ঋষাদ আফসান কাউকে ক্ষমা করে না। ঋষাদ, আমার কথাটা তো শোনো। ছোটবেলা থেকেই তোমাকে ভালো লাগতো আর তুমি আমাকে পাত্তাই দিতে না। সেদিন যখন দিব্য, ইয়া রাইট দিব্য, দিব্য যা বলবে তুমি তাই করবে। দিব্য যদি বলে কাউকে মেরে ফেলো, তুমি সেটাও করবে। এত ভালোবাসা। আই কান্ট বিয়ার ইউর ফেস। জাস্ট গেট লস্ট। ঋত্যকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দিল ঋষাদ। মাথাটা ভারী হয়ে আছে তার। ঋত্যকে বিয়ে করে যে প্রতিশোধ নিতে চেয়েছিল তার প্রতি আর বিন্দুমাত্র আগ্রহ নেই ঋষাদের। এখন সে এই ঋত্যর মাঝে আগের খুনিটাকে দেখতে পাচ্ছে। এখন ঋত্যকে আরো কষ্ট দেওয়াই ঋষাদের উদ্দেশ্য, তবে সবার আগে সে ঋত্যর থেকে ডিভোর্স চায়। মেয়েটাকে নিজের বাড়িতে আর সহ্য করতে পারবে না ঋষাদ। দিব্য, কথা শোন আমার। আমি ব্যস্ত বাবা। এই ব্যস্ততার জন্যই ঋত্যকে হারিয়েছিস, এখন কি আমাকেও হারাতে চাস? বাবা প্লিজ। ঋত্যর কথা বাদ দাও না। সিগারেট ফেলে আমার রুমে আসিস। কথাটা বলেই বেরিয়ে গেলেন বিধান মাহমুদ, কিন্তু কথাটা শুনল না দিব্য। সে আপনমনে সিগারেটের ধোঁয়ায় নিজেকে খুঁজতে ব্যস্ত। দূরে কোথাও থেকে একটা গানের সুর ভেসে আসছে। দিব্যর গিটারে সুর উঠত শুধু ঋত্যর নামে। আজ ঋত্য নেই, তাই গিটারটাও অযত্নে পড়ে আছে। সিগারেটে আরেক টান দিয়ে ফেলে দিল দিব্য। গিটারটা হাতে নিল। চোখ বুঝতেই ঋত্যর চেহারাটা ভেসে উঠল। গিটারের তালে গানের সুরে ঋত্যকে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল দিব্য। আর গান গাইতে পারল না দিব্য। গলা কেঁপে কেঁপে উঠছে। চোখ বন্ধ করলেই চোখ দিয়ে পানি গড়াবে। এতটা অসহায় আজ দিব্য শুধু ভালোবাসার জন্য। ভালোবাসা মানুষকে অসহায় করে, ততটা অসহায় যতটা মানুষের বেঁচে থেকেও মরে যাওয়ার জন্য যথেষ্ট। রাহাত আহমেদ আজকাল প্রায় মেয়েকে নিয়ে দুঃস্বপ্ন দেখেন। চিন্তার শেষ নেই তার, কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ তাকে রিলিজও করছে না। অতৃপ্তির দীর্ঘশ্বাস বারে বারে তাকেই ঘিরে রয়েছে। হ্যালো উকিল সাহেব, ডিভোর্স পেপার রেডি করুন। তুমি আবার ভুল করছো ঋষাদ। ঋত্যকে বিয়ে করার আগেও আমি তোমাকে ভাবতে বলেছিলাম, কিন্তু তুমি হুট করে কাজটা করে বসলে। এভাবে ডিভোর্স দিয়ে আরেকটা ভুল করছো তুমি। আমি তোমার বাবার বন্ধু, তোমাকে ভালো মন্দ বোঝানোর অধিকার আমার আছে। আঙ্কেল প্লিজ। ওই মেয়েটার দিকে তাকালেই আমার নিজের বাবা মার রক্তাক্ত চেহারা মনে পড়ে। কন্ট্রোল ইউরসেলফ ঋষাদ, 1 বছরের কন্ট্রাক্ট তুমিই করেছো। এত সহজে নিজেকে দুর্বল করে দিও না। তুমি তোমার বাবা মার খুনের প্রতিশোধ নিবেই আমি জানি। থ্যাঙ্কস আঙ্কেল। আপনি সবসময় আমাকে ঠিক রাস্তা দেখিয়ে এসেছেন। আমি আপনার কথা মতোই কাজ করব। রাখছি। ফোন কেটে দিয়ে চিন্তিতভাবে রকিং চেয়ারে হেলান দিয়ে বসে ঋষাদ। ঋষাদ কিছুতেই নিজেকে স্থির করতে পারছে না। চঞ্চল মস্তিষ্ক বারবার ঋত্যর প্রতি ঘৃণার দৃষ্টিতে তাকাচ্ছে। বাধ্য হয়ে আজ প্রথম রেড ওয়াইনের কয়েক ঢোক গলা অবধি নামালো ঋষাদ। ড্রিঙ্ক করার পর থেকে মাথাটা যেন আরো ভারী হয়ে গেল। ঋষাদ টলমল করতে লাগলো, ঠিকমতো দাঁড়াতেও পারছে না। ঋষাদের রুমের পাশ দিয়ে যাওয়ার সময় ঋত্য খেয়াল করলো ঋষাদ ড্রিঙ্ক করে টলমল করছে, যে কোনো সময় পড়ে যেতে পারে।
ঋত্য এসে রিশাদকে ধরে বিছানায় বসালো। ঋত্যকে দেখে নেশার্ত অবস্থায় হাসতে লাগলো রিশাদ। তুই আমাকে মারার আগে একটাবারও ভাবলি না? রিশাদ, আমিও তোকেই ভালোবাসতাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তুই আদৌ আমাকে ভালোবাসিস নাকি সেটা তোর আবেগ ছিল। আবেগই ছিল সেটা, তাই তো আমাকে মারতে হাত কাঁপলো না তোর। না রিশাদ, আমি সত্যিই খুব ভালোবাসতাম তোমায়। ভালোবাসার মানে তুই বুঝতি আদৌ? তোর ভালো লাগা ছিলাম, শুধু পাত্তা দেয়নি বলে মেরে ফেললি। তুমি বেশি ড্রিঙ্ক করে ফেলেছো রিশাদ। শুয়ে পড়ো। রিশাদকে বিছানায় শুয়ে দেয় রিশাদ। তারপর সরে আসতে নেয়। ঋত্য সরে যেতে নিলে রিশাদ ওর হাত ধরে টান দেয়। ঋত্য গিয়ে পড়ে রিশাদের বুকের উপর। রিশাদকে এতটা কাছাকাছি দেখে ঘামতে শুরু করে ঋত্য। এমনই একটা মুহূর্তের স্বপ্ন সে প্রায় দেখত, কিন্তু কখনো ভাবেনি সত্যিই সে রিশাদের এতটা কাছাকাছি আসতে পারবে। ঋত্য রীতিমতো চোখ বড় বড় করে রিশাদের দিকে তাকিয়ে আছে। ওই চিৎকার করে, কি শুনতে পাচ্ছি তো, আমি কি ঠসা নাকি? আচ্ছা শোনো, বলো, আমি হট না তাই না? এটা কেমন প্রশ্ন? ইজন রিশাদ আফসান হট। বাদ দাও তো, আমি যা বলেছি তার উত্তর দাও। কি প্রশ্ন? আমি হট না? ঋত্যর কাছে এগোতে এগোতে, হ্যাঁ খুব হট। দেখো আমি ঘামছি। রিশাদকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে উঠে দাঁড়ানোর চেষ্টা করে ঋত্য, কিন্তু পারে না। রিশাদ আবার তাকে চেপে ধরে নিজের বুকের মাঝে এনেই রাখে। ঋত্যর ঠোঁটের দিকে ক্রমশ আগাতে থাকে রিশাদের ঠোঁটদ্বয়। সকালে উঠে ঋত্যকে নিজের বুকে আবিষ্কার করে রিশাদ। রাগে ঋত্যকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দিল। ঋত্য ব্যথা পেয়ে কোনরকম উঠে দাঁড়ালো। এটা কি ধরনের ব্যবহার? তুমি আমার বুকে কি করছিলে? কাল রাতে আপনি তো এনেছিলেন। আমি আমি কেন আনতে যাব? সেটা আমি কি করে জানবো? ইউ জাস্ট গেট আউট অফ মাই রুম। হুম। চুপচাপ মুচকি হেসে রিশাদের রুম থেকে বেরিয়ে গেল ঋত্য। ঋত্যর এই মুচকি হাসি মানে বুঝল না রিশাদ। তবে কি রাতে কিছু হয়েছে তাদের মাঝে? চিন্তায় ঘামতে লাগলো রিশাদ। আজকাল দিব্য ভালো থাকতে শিখে গেছে। ঋত্যর স্মৃতিগুলো আর আগের মতো বিরক্ত করতে পারে না তাকে। সারাক্ষণ আপন পৃথিবীতেই মেতে থাকে দিব্য। তবে চাইলেই কি ভালোবাসা ভুলে থাকা যায়? যায় না। দিব্য শুধুমাত্র নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করছে যাতে ঋত্যর স্মৃতিগুলো তার মনে আর প্রবেশ করতে না পারে, কিন্তু যে মেয়েটাই তার মনের মাঝে থাকে তাকে কি করে ভুলবে দিব্য? 2 মাস পার হয়ে এলো। রিশাদ ঋত্যর সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিয়েছে। ঋত্য কিছু বলে না। বিষয়টা এমন যেন এক ছাদের নিচে থেকেও এক আকাশ দূরত্ব। কয়েকদিন ধরেই ঠিকমতো কিছু খাচ্ছে না ঋত্য। যাই খাচ্ছে বমি করছে। ঋত্যর শরীরের দিন দিন এই অবনতি রিশাদেরও নজর কাড়ছে। আজ সকাল থেকেই ঋত্যকে দেখেনি রিশাদ, অফিসেও আসেনি মেয়েটা। বাসায় ফিরতেই দক্ষল ঋত্য চিন্তিত মুখে বিছানায় বসে আছে। পাশে একটা ফাইল। রিশাদকে দেখেই এক প্রকার ছুটে এর ঋত্য। রিশাদ, একটা কথা ছিল। ম্যানা করে বলে ফেলো। আই এম প্রেগন্যান্ট। হোয়াট? এটা কিভাবে সম্ভব? সেই রাতে তো তুমি মজা করছো। আমি এতটাই ড্রাঙ্ক ছিলাম না যে তোমার সাথে এত কিছু করে ফেলবো আর জানতেও পারবো না। রিশাদ, আমি সত্যি বলছি। বি রেডি, কাল তোমাকে ক্লিনিকে নিয়ে যাব। বিশ্বাস করো না তাই না? ওকে নিয়ে যেও। আমি ঘুমাতে যাচ্ছি। খেয়েছো কিছু? না, ভালো লাগছে না। ফ্রেশ হয়ে আসছি, যাও ডাইনিং টেবিলে বসো। খাবো না আমি। সারাদিন ল্যাপটপে কাজ করে হাত ব্যথা করছে, এরপরও যদি তুমি চাও আমি তোমাকে কোলে করে টেবিল অবধি নিয়ে যাই, আই ডোন্ট মাইন্ড। না, তুমি ফ্রেশ হও, আমি বসছি। হুম কুরকাল। রিশাদ ফ্রেশ হতে গেল আর ঋত্য টেবিলে বসলো। রিশাদের এই ছোটখাটো কেয়ারগুলোই তো পেতে চেয়েছিল ঋত্য, কিন্তু এভাবে পাবে সে কখনো ভাবেনি। রিশাদ যা করছে তা শুধুই ওর অনাগত সন্তানের কথা ভেবে, অথচ একটা মেয়ে যে তাকে পাগলের মতো ভালোবাসে সেটা সে একটাবারও বুঝল না।
সকালে। ঋত্য চলো। হুম। ঋষাদ ড্রাইভ করছে, ঋত্য পাশে বসে আছে। এই প্রথম ঋষাদের পাশে বসার সুযোগ ফের ঋত্য আনন্দে চোখ ঝাপসা হয়ে আসছে ঋত্যর। ঋত্য। হুম। সরি। আমি যদি সত্যিই সে রাতে কিছু করে থাকি। ছোটবেলার ঘটনাটার প্রতিশোধ নিতে আমি মোটেও এমন করিনি। এটা শুধুমাত্র একটা অজানা ভুল। হুম। তোমার কাছে হতে পারে অজানা ভুল, কিন্তু তোমার সেই ভুলটা আমার সন্তান, আর সে কখনোই আমার কাছে ভুল নয়। তুমি ডিভোর্স দিতে পারো। চিন্তা করো না আমার জীবনে আর কোন পুরুষ আসবে না, আর নাই তোমার সন্তানের জীবনে নতুন কোন বাবা। ঋত্য, প্লিজ স্টপ। না ঋষাদ, আমি সত্যিই বলছি। আমি কখনো কোন অধিকার নিয়ে তোমার সামনে দাঁড়াবো না, কখনো বলবো না আমি। ঋষাদ আফসান ও তোমার সন্তান। ঋষাদ আর কিছু বলে না। প্রতিশোধের নেশায় সে একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করতে পারে তা তার নিজেরই জানা ছিল না। চোখ মুখ শক্ত হয়ে আসছে ঋষাদের। বস, বৃদ্ধ ম্যাডাম প্রেগন্যান্ট। তোকে আমি নিষেধ করেছি ওদের খবর আমাকে আর না দিতে। বস, কিন্তু। কোনো কিন্তু না সুধা, আমি ওদের জীবনে নতুন করে ঢুকতে চাই না। হয়তো একসময় ঋত্য আমার ছিল, কিন্তু সেটা শুধুই আমার জেদ হিসেবে আমি ওকে ভুলতে চাই। কিন্তু বস, ঋষাদ তো ঋত্যকে ডিভোর্স দিবে। হোয়াট? কেন? বস, আমি শুনেছি ওদের মধ্যে 1 বছরের বিয়ের কন্ট্রাক্ট হয়েছিল। শিট। ঋত্য কোথায়? ঋষাদ ওকে নিয়ে অফিসের কাছে ক্লিনিকে গেছে। ওকে রাখো। ফোন রেখেই চিন্তিত হয়ে পড়ে দিব্য। ঋত্যর জন্য ছটফট করে ওঠে দিব্য। ঋত্যকে আবার ফিরে পাবে ভাবতেই চোখ জোড়া ভিজে ওঠে, ঠোঁট থেকে হারিয়ে যাওয়া হাসিটা পুনরায় ঠোঁটে ফিরে আসে। দিব্য দ্রুত রেডি হয় ক্লিনিকে যাওয়ার জন্য। একটাবারের জন্য হলেও সে ঋত্যকে দেখতে চায়, ঋত্যর মুখোমুখি হতে চায়। মিস্টার ঋষাদ, আপনি বাইরে যান। আমি আপনার ওয়াইফের চেক আপ করব। ওকে ডক্টর নিহা। ঋষাদ বাইরে চলে আসে। ভেতরে ডক্টর নিহা আর ঋত্য। ডক্টর, প্লিজ লিসেন টু মি, আমি প্রেগন্যান্ট না। হোয়াট? তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে মিথ্যা কেন বলেছ? সম্পর্কটা বাঁচাতে। আমি যদি এই মিথ্যা না বলতাম তাহলে ঋষাদ আমাকে ডিভোর্স দিয়ে দিবে। কিন্তু প্রেগন্যান্সি নিয়ে মিথ্যা বলাটা অন্যায়। সে তোমাকে ভালোবাসলে ডিভোর্স দিবে না, কিন্তু এই নাটক করে তুমি কতদিন ধরে রাখতে পারবে তাকে? আমি ওকে সত্যিটা বলে দিব ডক্টর, কিন্তু প্লিজ এখন। আমি মিথ্যা বলা শিখিনি মিসেস ঋষাদ আফসান। আমার ঋষাদকে যা বলার আমি তাই বলবো। আপনি এখানেই ওয়েট করুন। ডক্টর, প্লিজ। ঋত্যকে সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে যায় ডক্টর। ঋত্য কাঁদতে কাঁদতে বসে পড়ে। ঋষাদকে নিজের কাছে রাখার তার শেষ প্রচেষ্টাটাও কি তবে জ্বলে গেল? ঋষাদ, তোমার ওয়াইফের খেয়াল রেখো, শি ইজ প্রেগন্যান্ট। ডক্টরের কথায় চমকে উঠে ঋত্য। কিছুক্ষণ আগেই তো তিনি বললেন সব সত্যি বলে দিবেন, কিন্তু এখন তো তিনি অন্য কথা বলছেন। প্রশ্নবোধক দৃষ্টিতে ডক্টরের দিকে তাকিয়ে আছে ঋত্য। ডক্টর চোখের ইশারায় ঋত্যকে আশ্বস্ত করল। ঋত্যকে নিয়ে বাড়ি ফিরল ঋষাদ। চিন্তায় মাথা ঘুরাচ্ছে ঋষাদের। কি করে এত বড় একটা ভুল করে বসল সে? ঋত্যকে কষ্ট দিতে গিয়ে আরেকটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে যাচ্ছে সে, যার বাবা হিসেবে নিজেকে ভাবতেই পারছে না ঋষাদ। ঋষাদের নিজেকে সমাজের একটা নোংরা কীট মনে হচ্ছে। চাহিদার বশে করা একটা ভুল যে কতটা ভয়ানক হতে পারে তা আজ বুঝল ঋষাদ। কি? ঋত্য সত্যিই প্রেগন্যান্ট? হ্যাঁ বস। ঋত্যর সাথে আমাকে দেখা করতেই হবে। যে করেই হোক ঋষাদকে কিছুক্ষণের জন্য ঋত্যর থেকে আলাদা করতেই হবে। ওকে বস। ফোন কেটে দিয়ে দিব্য ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করেই দিব্যর মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে যায়। সুধাকে ফোন করে নিজের সমস্ত প্ল্যান বলে দিব্য। হঠাৎ করেই আননোন নাম্বার থেকে কল এসেছে ঋষাদের ফোনে। অপর পাশে থাকা লোকটা বলল বাড়ি থেকে বেরিয়ে সামনের গার্ডেনটায় দেখা করতে, কোনো ইম্পর্টেন্ট নিউজ দেওয়ার আছে। ঋষাদ যদিও বিশ্বাস করেনি, তবে কে ফোন করেছে জানার জন্য এসেছে। ঋষাদ বের হতেই দিব্য চুপি চুপি ঋত্যর কাছে যায়। দিব্যকে দেখেই মস্তিষ্কে রাগ চড়ে যায় ঋত্যর, কিন্তু এর কারণটা অজানা তার।
দিব্য এসেই ঋত্যকে জড়িয়ে ধরে। ঋত্য দিব্যর থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। অবশেষে ঋত্যকে ছাড়লো দিব্য। ঋত্য প্লিজ, আমি জানি রিশাদ তোমাকে ছেড়ে দেবে। চলো না, আমরা বিয়ে করে ফেলি। তুমি পাগল হয়ে গেছো দিব্য। তোমার আমার বিয়ে কখনোই পসিবল না। তাছাড়া আমি রিশাদের বাচ্চার মা হতে চলেছি। আমার কোন অসুবিধা নেই ঋত্য। আমি তোমাকে তোমার সন্তান সহই আপন করে নিব। দিব্য, তুমি কেন বুঝছো না আমি ভালোবাসি রিশাদকে? ও, ছোটবেলার ভালোবাসাটা জেগে উঠেছে, তাহলে কিন্তু আমার সাথে এত নাটক করার কি দরকার ছিল? ভালোবাসার নামে প্রতি মুহূর্তে কেন কষ্ট দিলে আমায়? চোখ দিয়ে পানি গড়াতে লাগলো ঋত্যর। দিব্য আবার ঋত্যকে জড়িয়ে ধরল। ঋত্য কি করবে বুঝে উঠতে পারছে না। দিব্যর কথা ভেবে তার নিজেরই কষ্ট হচ্ছে। কি যা তা বলছো সুধা? আমি ঠিকই বলছি সাহেব। ঋত্য মেম সাহেবের ঘরে কোন একটা ছেলে ঢুকছে। সুধা, আপনি সিসি ক্যামেরায় দেখুন স্যার। সুধার দিকে বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে ফোনের স্ক্রিনে চোখ সরাল রিশাদ, আর যা দেখলো তাতে সে সত্যিই কেঁপে উঠল। ঋত্য দিব্যকে জড়িয়ে ধরে আছে। বেশ কিছুক্ষণ পর ঋত্যকে ছেড়ে লুকিয়ে বেরিয়ে গেল দিব্য। রাগে শরীরের রক্ত টকবক করে ফুটছে রিশাদের। ঋত্যকে খুন করতে ইচ্ছে করছে তার, কিন্তু কেন হচ্ছে এমন? তবে কি রিশাদও ভালোবেসে ফেলল ঋত্যকে, নাকি শুধু নিজের সন্তানের খাতিরে? স্যার, একটা কথা কই। বল। না মানে স্যার, ছোট মুখে বড় কথা কইতাছি, কিন্তু যেটা কথা সেটা বল। এত অপ্রাসঙ্গিকতা ভালো লাগে না আমার। আমার মন বলতেছে ঋত্য মেম সাহেবের গর্ভের সন্তানটা আপনের না ওই লোকটার। এর আগেও আমি ওরে দেখছি লুকায় বাড়িতে ঢুকতে, কিন্তু ঋত্য মেম নিষেধ করছিল, তাই আপনারে বলবার পারি নাই। কি? ঋত্য তোকে টাকা দেয় নাকি আমি দেই? এত বড় একটা কথা আর তুই আমাকে আজ বলছিস? সর সামনে থেকে। কিন্তু স্যার। সর বলছি। রিশাদ সোজা এসে ঋত্যর মুখোমুখি দাঁড়ায়। ভয় কাঁপতে থাকে ঋত্য, কোনোভাবে দিব্যকে দেখে ফেলেনি তো রিশাদ। কাঁপছো কেন? কিছু না, এমনিতেই একটু অস্বস্তি হচ্ছে। কেউ এসেছিল? না না তো। তোতলাচ্ছ কেন? এমনিতেই। আচ্ছা শোনো, নিজের খেয়াল রাখো। যাও, রেস্ট নাও। রিশাদের কথায় আশ্বস্ত হয়ে ঋত্য শুয়ে পড়ল, কিন্তু ভয় প্রতি মুহূর্তে কুঁকড়ে খাচ্ছে তাকে। ভয় হাত পা ঘেমে যাচ্ছে বারবার। রিশাদ চুপচাপ লক্ষ্য করছে ঋত্যর গতিবিধি। সন্দেহটা ধীরে ধীরে গাঢ় হচ্ছে রিশাদের। ক্রমশ রাগে লাল হয়ে আসছে রিশাদের চোখজোড়া। ঋত্য কাঁপতে কাঁপতে ঘুমিয়ে যায়। প্ল্যান মতো সব হচ্ছে। জি বস। রিশাদ সন্দেহ করছে তো যে ঋত্যর গর্ভের সন্তান আমার? হ্যাঁ বস। এমন ভাবে কানে বিষ ঢেলেছি যে কি বলবো। দেখবেন কালকেই ঋত্য মেম সাহেবকে বাড়ি থেকে বের করে দিবে। তুমি তোমার কাজের টাকা পেয়ে যাবে। আর হ্যাঁ, রিশাদের উপর ভালো মতো নজর রাখবে। ওকে বস। ফোন কেটে দিয়ে বিছানায় বসে পড়ল দিব্য। ঋত্যকে পাওয়ার জন্য কতটা নিচে নেমে গেছে সে ভাবতেই চোখজোড়া অশ্রুসিক্ত হয়ে আসে দিব্যর, কিন্তু কিছুই করার নেই। ঋত্য তার এডিকশন, ঋত্যকে ছেড়ে বেঁচে থাকাটা তার পক্ষে কোনোভাবেই সম্ভব না। চোখ বন্ধ করতেই নিজেকে অন্ধকারে মিলিয়ে যেতে দেখল। গভীর একটা আধা জগতে নিমেষেই বিলীন হতে চলেছে সে। রিশাদ। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় ঋত্যর। রিশাদ পাশেই ঘুমিয়েছিল। ঋত্যকে ভয় পেয়ে উঠতে দেখে পাশে থাকা গ্লাস থেকে পানি খাওয়ায়। ঋত্য ঢকঢক করে সম্পূর্ণ গ্লাসের পানিটুকু খেয়ে নিল। ঋত্যর এভাবে ভয় পাওয়া দেখে চিন্তা বাসা বাঁধল রিশাদের মনে, কিন্তু ঋতুতর প্রতি কোন অনুভূতিকেই মনে পাত্তা দেয় না রিশাদ। একইভাবে এই অনুভূতিকেও পাত্তা দিল না। কিন্তু মন তো কথা শোনে না। বেহায়া মনটা বারবার ঋত্যর চিন্তাতেই ব্যাকুল হয়ে আছে। মিস্টার বিধান মাহমুদ, এই ডিলটা আপনার কোম্পানির জন্য অনেক লাভজনক। আপনি কেন ডিলটা করতে রাজি না? আমার হয়তো লাভ হবে, কিন্তু ওই কোম্পানিটা বিপদে পড়ে লসের ডিলটা করতে রাজি হয়েছে। আমাদের একটা ভুল ওই কোম্পানির জন্য সর্বনাশ বয়ে আনতে পারে। বিজনেসে এসব দেখা হয় না স্যার, বিজনেস মানে শুধু টাকা।
পিএ সাহেব, টাকার লোভ অনেক আগেই মরে গেছে। লাখ লাখ টাকা দিয়ে ভালোবাসার স্ত্রীকে বাঁচাতে পারিনি। কি করব আমি এই টাকা দিয়ে? সরি স্যার, আমি বুঝতে পারিনি আপনার খারাপ লাগবে। আরে না, ঠিক আছে, আপনি এখন আসতে পারেন। বিধান মাহমুদ চোখ বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে আছেন, মনটা বড্ড কুড়াচ্ছে তার। বারবার মনে হচ্ছে খারাপ কিছু একটা হতে চলেছে। মনকে বারবার মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি, কিন্তু মন তো তা শুনছে না। অবশেষে বিধান মাহমুদ সিদ্ধান্ত নিলেন আজ হসপিটালে গিয়ে বন্ধু রাহাদের সাথে দেখা করে আসবেন। ঋত্য, ওটো খেয়ে নাও। আমার ভালো লাগছে না স্যার, আমি খাবো না। একটা কথা বলি। বলুন। আমি কি এতটাই খারাপ? কেন স্যার? একটাবার বলতেই পারতে তুমি দিব্যকে ভালোবাসো। আমি চলে যেতাম তোমাদের মাঝ থেকে। প্রতিশোধের নেশা তো কেটেই ছিল আমার। কি দরকার ছিল এসব করার? টাকার দরকার ছিল। কি বলছেন এসব? নাটক করো না ঋত্য। আমি জানি তোমার গর্ভের সন্তান দিব্যর। স্যার, চিৎকার করো না। সত্যি এটাই। জানো ঋত্য, আমি প্রচন্ড কষ্ট পেয়েছিলাম। প্রচন্ড। ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলাম কিনা, কিন্তু ভালোবাসার যে প্রতিদান তুমি দিলে। স্যার, বিশ্বাস করুন, দিব্য আর আমার মধ্যে কোন সম্পর্ক নেই। তাহলে কেন এসেছিল দিব্য? কেন লুকিয়ে দেখা করেছে তোমার সাথে? কেন জড়িয়ে ধরেছিল তোমাকে? বলো। স্যার, আপনি ভুল ভাবছেন। সেদিন যা হয়েছিল। প্লিজ ঋত্য, শাক দিয়ে মাছ ছাকা যায় না। আমার কথাটা। ঋত্য কিছু বলার আগেই বাড়ি থেকে বেরিয়ে যায় রিশাদ। ঋত্য আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিশাদের যাওয়ার দিকে। মিস্টার রিশাদের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি যেই হন না কেন, প্লিজ সিটি হসপিটালে চলে আসুন। অপর পাশ থেকে সংবাদটা পাওয়া মাত্র হাত থেকে ফোন পড়ে গেল ঋত্যর। হাত পা কেঁপে কেঁপে উঠছে। ঋত্য সব ফেলে উঠে ছুটল হসপিটালের দিকে। চিন্তায় হৃদস্পন্দন ক্রমশ কমে আসছে ঋত্যর। রিশাদের চিন্তায় প্রতি মুহূর্তে হাত পা শীতল হয়ে যাচ্ছে তার। ছোটবেলার সেই দৃশ্যটা চোখে ভেসে উঠছে। তবে কি দ্বিতীয়বারের মতো রিশাদকে হারাতে বসল সে? দুহাতে মাথা চেপে ধরে ছটফট করতে লাগে ঋত্য, যেন মাথাটাকেও ছিঁড়ে খাচ্ছে। ঋত্যর এখন ইচ্ছে করছে নিজেকে মেরে ফেলতে। ছোটবেলায় ভুলটা তার ছিল, আজও ভুলটা তারই। মিসেস রিশাদ আফসান, আপনি? জি ডক্টর। উনি ড্রিঙ্ক করেছেন প্রচুর, সামনে থেকে আসা কারের সাথে খারাপভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। ইন্টারনাল ইনজুরিও আছে। ডক্টর, আমি কি একবার ওনার সাথে দেখা করতে পারি? এখন ওনাকে মেডিসিন দিয়ে ঘুমিয়ে রাখা হয়েছে। উনি উঠলে আপনার সাথে দেখা করিয়ে দিব। থ্যাঙ্কস ডক্টর। টেক কেয়ার অফ হিম। ডক্টর চলে যেতেই রিশাদের কেবিনের বাইরে দাঁড়ায় ঋত্য। রিশাদের কপালে হাতে পায়ে ব্যান্ডেজ। বন্ধ চোখজোড়ার মাঝে কত যে অভিমান, অভিযোগ মিশে আছে বুঝে উঠতে পারেনি ঋত্য। নিচের বলা একটা মিথ্যার জন্য আজ রিশাদের এই অবস্থা, কিছুতেই এটা মেনে নিতে পারছে না ঋত্য। নিজের উপর তীব্র রাগ আর বিতৃষ্ণা কাজ করছে তার। রিশাদের চোখের দিকে তাকানোর সাহস তার নেই। ঋত্য, ঋত্য। হ্যাঁ রিশাদ, আমি এখানে আছি, বলুন। দরজা খুলে ভেতরে ঢুকে রিশাদের কাছে বসল ঋত্য। তোমাকে আমি খুব শীঘ্রই ডিভোর্স দিয়ে দিব। তো তুমি দিব্যর সাথে সুখে থাকবে। না রিশাদ, প্লিজ আমাকে ছেড়ে দিও না রিশাদ। তোমাকে ছাড়া আমি বাঁচব না। এতদিন তো ছেলে বেঁচে, এই রিশাদ আর কোনোদিন তোমার জীবনে আসবে না। আপনি কি বলছেন এসব? আমার আপনাকে দরকার লাইফে। আপনাকে ছাড়া বেঁচে থাকা সম্ভব না আমার। প্লিজ আমাকে একা থাকতে দাও। তুমি দিব্যর কাছে যাও। এই মুহূর্তে আমি কোন কথা বলতে চাই না তোমার সাথে। রিশাদ, একটাবার কথা শোন আমার। গেট লস্ট। রিশাদ প্লিজ। আই সেই গেট লস্ট। চিৎকার করে ঋত্য বেরিয়ে আসে রিশাদের কেবিন থেকে। চোখে জল বাঁধা মানছে না, অবিরত চোখ বেয়ে ঝরেই যাচ্ছে।
রিশাদের অবহেলাটা কিছুতেই মেনে নিতে পারছে না ঋত্য। বস, রিশাদের অ্যাক্সিডেন্ট হয়েছে, ঋত্য ম্যাম হসপিটালে গেছেন। ও, ওকে ফোন রাখো। রিশাদের অ্যাক্সিডেন্টের কথা শুনে ভ্রু কুঁচকায় দিব্য। ভাবলো একবার গিয়ে ঋত্যর অবস্থা দেখে আসা দরকার। দিব্য গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে হসপিটালের উদ্দেশ্যে। পাপ পানি। রুমে নার্স নেই, বাইরে থেকে ঋত্য বুঝতে পারলো রিশাদ পানি খেতে চায়। রিশাদের নিষেধ করা সত্ত্বেও ভেতরে ঢুকলো ঋত্য। গ্লাসে পানি ঢেলে রিশাদকে দিল। পানিটুকু খেয়ে সামনে তাকাতেই রিশাদ দেখল ঋত্য। রাগে গ্লাসটা চেপে ধরল রিশাদ। মুহূর্তেই গ্লাস ভেঙে কয়েক টুকরো হয়ে গেল। কাঁচ ভাঙার শব্দে রিশাদের দিকে তাকাতেই ঋত্য দেখল রিশাদের হাতে কাঁচ ঢুকে হাত থেকে রক্ত ঝরছে। ঋত্য ব্যান্ডেজটা নিয়ে রিশাদের হাতে বেঁধে দিতে গেল। ঋত্য এগোতেই রিশাদ ঋত্যর চুল টেনে ধরে ঋত্যকে মুখের কাছে নিয়ে এলো। রিশাদের গরম নিঃশ্বাস পড়ছে ঋত্যর মুখে, যা ভেতরটা নাড়িয়ে দিচ্ছে ঋত্যর। ব্যান্ডেজ সহ হাত থরথর করে কাঁপছে। রিশাদ ক্রমশ এগোচ্ছে ঋত্যর মুখের দিকে। ঋত্যর নিঃশ্বাস একেবারেই থেমে আসার মতো অবস্থা। ঋত্যর চোখে চোখ রাখল রিশাদ। অতঃপর আলতো করে ঋত্যর গালে একটা চুমু এঁকে দিল। রিশাদের এই শীতল স্পর্শের সাথে পরিচিত না ঋত্য। ঋত্যর ভেতরটা কেঁপে কেঁপে উঠছে। এটা আমি কি দেখলাম? ঋত্য, রিশাদ, ওরা এত কাছাকাছি কিভাবে হতে পারে এটা? রিশাদ কিভাবে ঋত্যকে কাছে টেনে নিতে পারে? ঋত্য আমার, ঋত্য শুধু দিব্যর। রিশাদ আফসানের কোন অধিকার নেই ঋত্যর উপরে। রিশাদ আফসান, তোকে আমি কোনোদিনও আমার ঋত্যর কাছে আসতে দেব না। কিন্তু ঋত্য, সেও কি রিশাদকে ভালোবাসে? অজানা আতঙ্কে ছেয়ে যায় দিব্যর মন। কিছুতেই চোখের সামনে দেখা ঋত্য আর রিশাদের অন্তরঙ্গ মুহূর্তটা ভুলতে পারে না। ব্যথায় মাথায় চির ধরার মতো অবস্থা। নিজের ভালোবাসাকে অন্য কারো সাথে দেখার কষ্টটা তারাই বোঝে যারা এই অভিজ্ঞতাটা পেয়েছে। দিব্যর ভেতরে আগুন জ্বলছে, যে আগুনে যে কোনো সময় ভস্ম হয়ে যেতে পারে ঋত্য আর রিশাদের ভালোবাসা। রিশাদ, ঠিক আছেন আপনি? আমাকে ঠিক থাকতে দিস তুই। তোর কাছে আসলে সব ভুলে যাই, সমস্ত রাগ অভিমান। শুধু তোর কাছেই থাকতে মন চায়। রিশাদ, ছাড়ুন। এতক্ষণ তো লাফাচ্ছিলি কাছে আসার জন্য, কাছে টেনে নিলাম দেখে টং। যা, গেট লস্ট। আপনি পাগল হয়ে গেছেন রিশাদ। তোর প্রেমে কিন্তু বুঝিস না তুই। তোর কাছে তো আমি একটা লুচ্চা, যে কিনা টাকার বিনিময়ে তোকে চাহিদা মেটানোর জন্য কিনেছে, তোর শরীর নিয়ে খেলেছে। রিশাদ, প্লিজ একটা কথা বলি। বলেন। সেরাতে আমাদের মধ্যে কিছু হয়নি, আমি শুধু চেয়েছিলাম তুই নিজেকে ঘৃণা কর, তাই ও সব নাটক সাজিয়েছিলাম। কি? হ্যাঁ। এই রিশাদ আফসান এতটাও চরিত্রহীন নয় যতটা তুই ভাবিস। আমি চরিত্রহীন ভাবি না আপনাকে। ভালোবাসিস। হুম, বাসিস না। এটা শুধুই তোর নাটক। কথাটুকু বলেই জ্ঞান হারিয়ে পড়ে যায় রিশাদ। ঋত্য ডক্টরকে ডাকে। ডক্টর জানান ওনার অতিরিক্ত প্রেশার একদমই নেওয়া যাবে না। 1 মাস পর। রিশাদকে রিলিজ দেওয়ার পর থেকে রিশাদের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়েছে ঋত্য। রিশাদকে খাওয়ানো থেকে শোয়ানো অবধি সব একাই করে। রিশাদও আজকাল নতুন এক ঋত্যকে আবিষ্কার করে। সারাক্ষণই রিশাদের কাছে বসে থাকে ঋত্য। কখন কি লাগে রিশাদের সব খেয়াল রাখে ঋত্য। ঋত্যর প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে রিশাদের মন, কিন্তু কিছুতেই ঋত্যকে আপন করে নিতে পারে না রিশাদ। অদ্ভুত একটা সংকোচ অনুভব করে। ঋত্য, সারাক্ষণ আমার কাছে না থেকে নিজের খেয়াল রাখো। আমার জন্য তোমার আর দিব্যর বাচ্চার কোন ক্ষতি হোক আমি চাই না। কিসের বাচ্চা? বেশি বোঝেন। প্রেগন্যান্ট না আমি। আপনাকে পাওয়ার জন্য নাটক করেছিলাম, কিন্তু আপনি তো 1 লাইন বেশি বোঝেন। আপনি ধরেই নিলেন আমার গর্ভের সন্তান দিব্যর। একটাবার এক্সপ্লেইন করার সুযোগটা অবধি দিলেন না। কেন? আপনার ইগো। সবসময় দোষটা অন্যকে দেওয়া কি খুব জরুরি? ঋত্য, বেশি বলছো তুমি। একে তো নিজে মিথ্যা বলেছ, তার উপর এই চুপ। কথা শেষ হয়নি আমার। আমার কথা শেষ হোক আগে।
এর আগে একটা কথা বলবেন না? কি কথা বলো? ভালোবাসি আপনাকে খুব, নিজের চেয়েও বেশি। রিশাদ ধীরে ধীরে সুস্থ হতে শুরু করেছে। ঋত্য একটাবারের জন্য একা ছাড়ে না রিশাদকে। ঋত্য প্রেগন্যান্ট নয় জানার পর থেকে তো রিশাদ ঋত্যকে সবসময় নিজের পাশে বসিয়ে রাখে। 6 মাস অতিবাহিত হতে চলল বিয়ের। কত কাছাকাছি দুজন, তবুও যেন এক বিস্তর দূরত্ব। কেউ কারো চোখের দিকে তাকাতে পারে না, ভালোবাসার উষ্ণতায় মেতে ওঠা তো বহুদূরের কথা। রিশাদের মনেও অনুতাপের মেঘ জমেছে, মেয়েটাকে কতটা কষ্ট দিয়েছে সে। রিশাদ ঠিক করে রেখেছে বিয়ের 6 মাস পূর্ণ হলে ঋত্যকে নিজের মনের কথা বলে দেবে। ঋত্য যদি অস্বীকার করে তাও ঋত্যকে শিকল দিয়ে বেঁধে নিজের কাছে রাখবে। এসব ভাবতে ভাবতেই ঋত্য আসলো রিশাদের কাছে। ঋত্য, শোনো তো। বলুন। গিটারটা পাস করো তো। গিটার দিয়ে কি করবেন? ক্ষুধা লাগছে, খাবো। আরে বাবা, গিটারটা দিয়ে কি করে? নেন, কিন্তু বাজাতে পারবেন না, হাতে ব্যান্ডেজ করা আছে। ব্যান্ডেজ রাখবে কে? খুলে দাও। ব্যান্ডেজ খুলবে কে? শখ কত? গিটার বাজানোর জন্য আমি ওনার হাতের ব্যান্ডেজ খুলে দিব। ইনজুরি ভালো হোক, তারপর গিটার, তবলা, ঢোল যা মন চায় বাজান। এই চুপ। এত বক বক কেন? গিটার দিবা? না। প্লিজ দাও না গো। রিশাদ, ইমোশনালি ব্ল্যাকমেল করবেন না কিন্তু, বলে দিচ্ছি। ওকে ফাইন, আমি বাজাবো না। তুমি গিটার বাজাবে। আমি পারি না। কাছে আসো, শেখাচ্ছি। ঋত্য গিটার নিয়ে রিশাদের কাছে যেতেই রিশাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসিয়ে দেয়। ব্যান্ডেজটা খুলে ঋত্যর হাতের উপর হাত রাখে। রিশাদের স্পর্শে কেঁপে ওঠে ঋত্য। রিশাদ আলতোভাবে ঋত্যর হাত গিটারে রাখলো। রিশাদ গিটার বাজাচ্ছে আর ঋত্য চোখ বন্ধ করে রিশাদের স্পর্শ অনুভব করছে। রিশাদের হাতের ছোঁয়া তার মনে এক অদ্ভুত সাড়া জাগাচ্ছে। গিটার বাজাতে বাজাতে হুট করেই ঋত্যর পেটে হাত রাখলো রিশাদ। সাথে সাথে চমকে চোখ খুলল ঋত্য। লাফ দিয়ে উঠে বসল ঋত্য। রিশাদ বাঁকা হেসে ঋত্যর দিকে তাকিয়ে রইল। ঋত্য চুপচাপ রুম থেকে বেরিয়ে গেল। আমার লজ্জাবতীটা। কথাটা বলেই মনে মনে হাসল রিশাদ। না, আমি রিশাদকে জিততে দেব না। কিছুতেই ঋত্যকে হারাতে পারবো না। ঋত্য আমার, শুধুই আমার। ঋত্য শুধু দিব্যর। রিশাদ, আফসান, তোর মৃত্যু আমার হাতে, চিৎকার করে কথাগুলো বলছে দিব্য। দিব্যর চিৎকার শুনে বিধান মাহমুদ ছুটে এলেন দিব্যর ঘরে। কি হয়েছে দিব্য? চিৎকার করছো কেন? আমি ছাড়বো না। আমি রিশাদকে ছাড়বো না। দিব্য, লিসেন টু মি। দিব্য, আমি রিশাদকে ছাড়বো না। দিব্য। দিব্যকে ঝাঁকাতে লাগলেন বিধান মাহমুদ। বিধান মাহমুদকে ধাক্কা দিয়ে বেরিয়ে গেল দিব্য। অজানা আতঙ্কের আশঙ্কায় গলা শুকিয়ে আসলো বিধান মাহমুদের। কি করবেন তিনি বুঝতে পারছেন। ঋত্যর জীবনটা নষ্ট হোক তিনি চান না, কিন্তু নিজের ছেলের পাগলামির কাছেও বাধ্য তিনি। বারে বারে ঢোক গিলছেন বিধান মাহমুদ। এই বুঝি কোন খারাপ খবর ঢেয়ে এলো তার দরজার সম্মুখে, কিংবা হয়তো তার ছেলেই খারাপ খবর হয়ে এলো। চিন্তায় ঘামতে লাগলেন তিনি, বুকে চিন চিন ব্যথা করছে। ঋত্যকে আমার মনের কথা জানাতেই হবে। আমি ঋত্যকে ছাড়া বাঁচব না। আমার এই ঘৃণ্য জীবনকে ভালোবাসা দিয়ে আবৃত করতে একমাত্র ঋত্যই পারবে। ঋত্যই হবে এই রিশাদের রানী। মনে মনে কথাগুলো বলছে আর মুচকি হাসছে রিশাদ। ঠিক তখনই ঋত্য রুমে ঢুকলো। রিশাদকে হাসতে দেখে ঋত্য ভ্রু কুঁচকে তাকালো। কার কথা ভেবে হাসছেন? আমার লাইফ লাইন। কে সে? বলা বারণ। ও উদাস কণ্ঠে। খুব শীঘ্রই তাকে নিজের ওয়াইফ করব। রিশাদের শেষ কথাটা শুনে ঋত্যর মনে ঝড় উঠল। তার মানে রিশাদ অন্য কাউকে ভালোবাসে। রিশাদের জীবনে অযথায় পড়ে আছে ঋত্য। না, আর সম্ভব না। আমি চলে যাব রিশাদের জীবন থেকে। রিশাদ সুখে থাক নিজের লাইফলাইনকে নিয়ে। আর কখনো রিশাদের লাইফে আসবো না, আর নাই কখনো নিজেকে মিসেস রিশাদ আফসান দাবি করব। আমি শুধুই একটা ভুল ওনার জীবনের, আর ভুল হয়েই থাকবো।
কখনো ভালোবাসবেন না উনি আমায়। কথাগুলো ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ঋত্য। তুমি আমার লাইফলাইন ঋত্য, কিন্তু এখন তো বলবো না সেটা। আই ওয়ান্না গিভ ইউ আ সারপ্রাইজ বেবি। তোমাকে আমি তোমার মনের মতো করে প্রপোজ করব। আর নিজের মনের মতো করে সাজিয়ে নতুন করে ঘরে তুলব। আর কষ্ট দিব না তোমাকে। ভালোবাসবো শুধু। আই লাভ ইউ ঋত্য, আই লাভ ইউ মোর দ্যান এভরিথিং। মনে মনে ভাবছে ঋষাদ। আজ ঋষাদ ঋত্যর 6th মান্থ অ্যানিভার্সারি। ঋষাদ সম্পূর্ণ বাড়ি সুন্দর করে সাজিয়েছে। ঋত্য তো ধরেই নিয়েছে আজ ঋষাদ ওকে ডিভোর্স দিয়ে ওর লাইফলাইনকে বিয়ে করবে। ঋত্য খালি বারবার দরজার দিকে তাকাচ্ছে, এই বুঝি ঋষাদের লাইফলাইন এলো। দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে সে। ঋত্যর কাজকর্ম দেখে ঋষাদ হাসছে শুধু। পাগলিটা কত ভালোবাসে তাকে। অবশেষে ঋষাদ কিছু একটা অ্যানাউন্স করার জন্য মাইক হাতে নিল। ব্যাস, ভয় কাঁপতে শুরু করলো ঋত্য। ঋত্য কিছুতেই মাইক দিচ্ছে না ঋষাদকে। ঋত্যর কাজ দেখে ঋষাদ হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না। অবশেষে ঋষাদ জোর করেই মাইক নিল ঋত্যর হাত থেকে। ঋত্য এখন কেঁদে দিবে এমন অবস্থা। ঋষাদ ভেবাচাকা খেয়ে আছে, কিন্তু মাইক হাতে নিয়ে বলা শুরু করে। So ladies and gentlemen, allow me to introduce you to my lifeline, my love. মেয়েটা শুধু আমার লাইফলাইন না, আমার সব। ওকে কতটা ভালোবাসি তা আমার নিজেরও জানা নেই, শুধু জানা আছে she is mine. আমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি তাকে চাই, তার ভালোবাসার আবরণে নিজেকে আবৃত করতে চাই। আমার জীবনের সমস্তটুকু তার নামেই লিখে দিতে চাই। So let me introduce you to my love miss. ঋষাদ কিছু বলার আগেই দিব্য এসে ঋত্যর হাত টেনে ধরল। দিব্যকে দেখেই রাগ উঠল ঋষাদের। মাইক রেখে ঋত্যর কাছে এসে ঋত্যকে নিজের কাছে টেনে নিল ঋষাদ। ঋত্যর গায়ে যদি তুই স্পর্শ করিস তোর হাত আমি ঠিক রাখবো না দিব্য। ও কামন ঋষাদ আফসান। ঋত্য শুধু আমার। ও আমাকে ভালোবাসে। ঋত্য কাকে ভালোবাসে সেটা আমি তোর মুখ থেকেই শুনতে চাই না। তুই বেরিয়ে যা এখান থেকে। ঋত্যকে না নিয়ে তো আমি যাব না ঋষাদ আফসান। ঋত্য শুধু দিব্যর হবে। বলেই ঋত্যর হাত ধরে টান দিল দিব্য। সাথে সাথে ঋষাদ দিব্যর হাত বরাবর আঘাত করল। ছিটকে দূরে সরে গেল দিব্য। বাঁকা চোখে রাগী দৃষ্টিতে তাকালো ঋষাদের দিকে। তবে এই রাগী দৃষ্টির মাঝেও ছলছল করা চোখ জোড়া লুকাতে পারল না। দিব্যর চোখ বেয়ে যে কোনো সময় অশ্রু করাতে পারে। ভালোবাসার কি এক করুণ পরিণতি পাচ্ছে সে। চোখের অশ্রুকে উপেক্ষা করে ঋষাদের দিকে রাগী দৃষ্টিতে এগিয়ে যায় দিব্য। ঋত্য কেঁদেই ফেলেছে। ঋষাদ আর দিব্যর এই সংঘর্ষে কষ্টটা সেই বেশি পাচ্ছে। না ঋষাদের ভালোবাসা পেয়েছে সে, আর না দিব্যর ভালোবাসা চেয়েছে। নিয়তি এমন এক মোড়ে এনে ফেলেছে ঋত্যকে যেখানে সে ভালোবাসার জন্য হাতড়ে মরছে, কিন্তু ভালোবাসা তাকে ধরা দিচ্ছে না। অথচ মোড়ের ঠিক অপর প্রান্তেই যে তাকে ভালোবাসা নিয়ে সংঘর্ষ হচ্ছে তাও অজানা তার। সে তো জানে না ঋষাদের লাইফলাইন আর কেউ নয়, সে নিজেই। মাথা চক্কর দিয়ে উঠছে ঋত্যর, চোখ ঝাপসা হয়ে আসছে। সামনে দেখা দৃশ্যগুলো ধীরে ধীরে ধোঁয়াশায় মিশে যাচ্ছে। ধীরে ধীরে চোখটা বুজে আসলো ঋত্যর। নির্জীব দৃষ্টিতে তাকিয়ে আছে ঋত্য। ফ্লোর রক্তে ভেসে যাচ্ছে। রক্তের স্রোত ঋত্যর ঠিক পায়ের কাছে এসে থেমেছে। ঋত্য নির্বাক চাহনিতে দেখছে রক্তে মাখামাখি একটা শরীর। ফ্ল্যাশব্যাক। মারামারি এক পর্যায়ে দিব্য রিভলভার বের করে ঋষাদের দিকে ধরে। তা দেখে ঋত্য আর থাকতে না পেরে দিব্যর মুখোমুখি দাঁড়ায়। ঋত্য সরে যাও। তুমি চলে যাও দিব্য। আমি তোমাকে ভালোবাসি ঋত্য। নিজের জীবনের চেয়েও তোমাকে বেশি ভালোবাসি। আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে শুধু তোমার বসবাস। তোমাকে ছাড়া আমি ঠিক ততটাই অসহায় যতটায় পৃথিবীতে একজন ব্যক্তি তার দৃষ্টি ছাড়া। প্লিজ দিব্য চলে যাও তুমি। ওকে ফাইন, আমি যাব। আমার লাস্ট একটা কোয়েশ্চেনের উত্তর দাও। বলো, তুমি আমাকে কি একটু ভালোবাসতে পারোনি? একটু মায়া হয়নি আমার জন্য? আমি ঋষাদকে ভালোবাসি। নির্লিপ্ততা কণ্ঠে। মাথা নিচু করে কথাটা বলতেই গুলির তীব্র শব্দ পেল।
মাথা তুলে তাকাতেই ঋত্য দেখল দিব্যর রক্তাক্ত দেহটা নিচে পড়ে আছে। ঠিক মাথা বরাবর নিজেকে গুলি করেছে দিব্য। দিব্যর লাশ দেখে কয়েক মিটার দূরে সরে গেল ঋত্য। আগের ন্যায় অ্যাডার মস্তিষ্ক অচল হয়ে পড়ল কিছুক্ষণের জন্য। ঋত্য রোবটের ন্যায় দাঁড়িয়ে শুধু দেখছে, সমস্ত বাড়িতে আতঙ্ক বিরাজ করে আছে। রিশাদ পুলিশকে ফোন করলো। অতঃপর ঋত্যর পাশে এসে দাঁড়ালো। ঋত্য, ঋত্য, লিসেন টু মি। ঋত্য, কথাটা শোনো আমার। ঋত্য, ও আমার জন্য সব সুইসাইড করেছে। আমি দায়ী ওর মৃত্যুর জন্য। আমি দায়ী রিশাদ, আমি দায়ী। ফোপাতে ফোপাতে। ঋত্য, শান্ত হও তুমি। পুলিশ আসছে, ওনারা ডেড বডি নিয়ে যাবেন। তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি একটা খুনি। আমি তোমাকেও মেরে ফেলতে চেয়েছিলাম, এখন দিব্যকে। চুপ, একদম চুপ। কি পাগলামো শুরু করছিস? ইনাফ ইজ ইনাফ। রিশাদ ঋত্যকে টানতে টানতে স্টেজের দিকে নিয়ে আসে। সামনে কাজী সাহেব বসে আছে। রিশাদ কবুল বলে ফেলেছে। ঋত্য বোবার মতো বসে আছে, অবধি বের হচ্ছে না তার মুখ থেকে। রিশাদের এখন মন চাচ্ছে মেয়েটাকে টেনে দুইটা থাপ্পড় লাগাতে। ঋত্য, কবুল বলো। ঋত্য, কবুল, কবুল, কবুল। ঋত্য কবুল বলতেই রিশাদ সবাইকে বিদায় জানিয়ে ঋত্যকে কোলে তুলে নিয়ে ঘরে ঢুকল। অন্ধকার ঘরে ডিমলাইটের মৃদু আভা। বিছানায় চিন্তিত ভাঁজ পড়া কপালে বসে আছে ঋত্য। রিশাদের বিরক্ত লাগছে ঋত্যর এই চিন্তিত মুখ, কিন্তু কিছুক্ষণ আগের ঘটনাটা এত সহজে ভোলা সম্ভব নয় মেয়েটার পক্ষে। রিশাদ ঋত্যর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। মাথা ব্যথা করছে, চুলগুলো টেনে দাও তো ঋত্য। রিশাদের কথায় ধ্যান ভাঙে ঋত্যর, আলতো হাতে রিশাদের চুল টানতে শুরু করে ঋত্য। ঋত্যর এত আস্তে চুল টানা দেখে রিশাদ বলল, থাক। যে চুল টানতেছেন, মাথার সব চুল ছিঁড়ে পড়ে যাবে। রিশাদের কথা শুনে রেগে খেয়ে ঋত্য। বেশ জোরে সোরেই রিশাদের চুল ধরে টান দেয় ঋত্য। রিশাদ আহ বলে চিৎকার দিয়ে ওঠে। ঋত্য মুখ টিপে হাসছে। রিশাদ ঋত্যর হাত ধরে টান দিয়ে রিশাদের বুকে এসে পড়ল ঋত্য। রিশাদ ঋত্যর সামনে পড়ে থাকা চুলগুলো কানের কাছে গুজে দিল, অতঃপর ঋত্যর কপালে একটা চুমু খেল। ঋত্য লজ্জা পেয়ে মাথা নিচু করল। এটা দেখে রিশাদ হেসে ঋত্যর থুতনি আলতো করে তুলে বলল, আমার লজ্জাবতীটা। রিশাদের কথা শুনে ঋত্য লজ্জা পেয়ে রিশাদের বুকে মুখ লুকাল। রিশাদ আলতো হাতে ঋত্যর মাথায় হাত বোলাতে লাগলো। এক নতুন শুরুর আভাস ছেয়ে গেছে ওদের জীবনটাই। ঋত্যর শরীর থেকে এক ভালোবাসাময় ঘ্রাণ পাচ্ছে রিশাদ, যা তার মনের অন্তঃপুরে প্রশান্তির দোলা দিচ্ছে। ক্রমাগত কাছাকাছি আসতে থাকে দুজনের নিঃশ্বাস, নিস্তব্ধতাতে অস্পষ্টভাবে শোনা যাচ্ছে একে অপরের দীর্ঘশ্বাস। পূর্ণতার প্রাপ্তিতে মত্ত একজোড়া জীবন, একজোড়া অস্তিত্ব। রিশাদের উন্মুক্ত বুকে মাথা রেখে প্রশান্তির নিদ্রায় ঋত্য, আর রিশাদের আখিদায় ব্যস্ত ঋত্যকে পর্যবেক্ষণে। রিশাদ, উঠুন। আর একটু পরে। ঘুম ঘুম কণ্ঠে। আমি বাবার সাথে দেখা করতে যাব, গম্ভীর কণ্ঠে। ঋত্যর কথা শুনে লাফ দিয়ে উঠল রিশাদ। এলোমেলো চুলে হাত বোলাতে বোলাতে বলল, রেডি হয়ে নাও, যাও। 9টায় বেরোবো। রিশাদের কথায় ঋত্যর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঋত্য তড়িঘড়ি করে রেডি হতে চাই। চিন্তিতভাবে বিছানায় বসে আছে রিশাদ। সে বুঝতে পারছে না তাকে দেখার পর রাহাত আহমেদের প্রতিক্রিয়া কিরূপ হতে পারে। গাড়ি ড্রাইভ করছে রিশাদ। ঋত্যর চোখ জুড়ে এক আলাদা দীপ্তি, বাবার সাথে দেখা করার এক তীব্র উত্তেজনা। অথচ রিশাদ একেবারেই ভাবশূন্য। একরকম চিন্তায় আছে সে। হুট করেই মেয়ের বিয়ে মেনে নেওয়া কোন বাবার পক্ষে সম্ভব না। হসপিটালের সামনে এসে গাড়ি থামালো রিশাদ। গাড়ি থামাতেই ঋত্য দৌড়ে ভেতরে ঢুকলো। রিশাদ গাড়ি পার্ক করছে। বাবা। ঋত্য। মা, এসেছিস তুই? বিয়ে করে বাবাকে ভুলেই গেলি? না বাবা। কাঁদতে কাঁদতে। আয় বসো। জামাই কোথায়? ওই তো বাবা, আসছে। দরজার দিকে তাকাতেই বর্ষর একটা ঝটকা খেলেন রাহাত আহমেদ।
এই যে রিশাদ। মুখের হাসি মিলিয়ে গেল তার। রিশাদ এসে মাথা নিচু করে দাঁড়ালো রাহাত আহমেদের সামনে। রিশাদ এখানে কি করছে? আঙ্কেল, আমি তোমাকে প্রশ্ন করিনি, আমি আমার মেয়েকে প্রশ্ন করেছি যে রিশাদ এখানে কি করছে। বাবা, বলবি তুই? বাবা, রিশাদে আমার বর, আমি ভালোবাসি রিশাদকে। যদি বাবাকে ভালোবাসিস এক্ষুনি ওই ছেলের সাথে সমস্ত সম্পর্ক শেষ করবি। বাবা, আমি ভালোবাসি রিশাদকে। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। বাবাকে ছাড়া বাঁচতে পারবি? তুই জানিস আমাদের সমস্ত সম্পত্তি ওই রিশাদই কেড়ে নিয়েছে। আমার হার্ট অ্যাটাকের জন্য ও দায়ী। এত সব জেনে ওকে ভালোবাসবি তুই? কিন্তু বাবা, প্রথমে ভুলটা আমরা করেছি, রিশাদকে ধোঁকা দিয়েছি। ওর বাবা মার মৃত্যুর জন্য আমরা দায়ী। এত কিছু জেনেও যদিও আমাকে ভালো ভাবতে পারে, তাহলে আমি কেন পারবো না? তুই ওই ছেলেটার জন্য আমার সাথে তর্ক করছিস। বাবা, ওই ছেলেটা আমার স্বামী। আমার সমস্ত অপরাধ মাফ করে আমাকে আপন করেছে সে। বৃত্ত। হঠাৎ বুকের বাম পাশে হাত দিয়ে বসে পড়লেন রাহাত আহমেদ। বৃত্ত দৌড়ে গিয়ে তাকে ধরতে নিলে তিনি নিজেকে ছাড়িয়ে নিলেন। নার্সরা এসে রাহাত আহমেদকে বেড়ে বসালেন, ডক্টরকে ডাকলেন। আপনারা প্লিজ বাইরে যান, আমি পেশেন্টকে দেখছি। ওকে ডক্টর। রিশাদ আর ঋত্য বাইরে এসে দাঁড়ালো। ঋত্য কেঁদে ভাসিয়ে ফেলছে। জীবনের সূচনাতেই বাবার অভিশাপ নিয়ে কিভাবে জীবন শুরু করবে সে। ঋত্যর চোখ বেয়ে অশ্রু ঝরছে, রিশাদ কিছুই বলতে পারছে না। ভুল তারও ছিল, প্রতিশোধের নেশায় অনেক নিচে নেমে গেছে সে। রিশাদ, আমি তোমাকে ছাড়া বাঁচব না, আর না পারবো বাবাকে ছেড়ে থাকতে। তোমার এখন ওনার সাথে থাকা দরকার। রিশাদ, প্লিজ এভাবে বলো না। আমি তোমাকে ছাড়া বাঁচব না। বাবাকে বোঝাও তুমি। ওনার অবস্থা একটু বেটার হোক তারপর। এখন ওনার তোমাকে দরকার। আমি সব সময় থাকবো তোমার পাশে। ডোন্ট ওয়ারি। আর হ্যাঁ, উনি হয়তো জব ছাড়তে বলবেন তোমাকে। তুমি বলো ছেড়ে দিব। বাকিটা আমি আর কন্ট্রাক্ট দেখে নিব। রিশাদ, আমি পারবো সব সামলাতে। আমার তোমার উপর বিশ্বাস আছে। টেক কেয়ার। আমি আসছি। ঋত্যুর কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল রিশাদ। ঋত্য তাকিয়ে রইল রিশাদের যাওয়ার পানে যতক্ষণ না রিশাদ দৃষ্টির অগোচর হয় ততক্ষণ। তোর কি বিন্দুমাত্র লজ্জা হচ্ছে না ঋত্য? বাবা, দিব্য হয়তো খারাপ ছিল, কিন্তু সেই ছেলেটাই ছোট থেকে ভালোবেসে এসেছে, প্রতিটা প্রয়োজনে পাশে দাঁড়িয়েছে। একবার সে ব্যর্থ হলো বলেই কি তার এতদিনের সব উপকার ভুলে গেলি? কিন্তু বাবা, যে ছেলে নিজের জীবন দিয়ে দিল তোর জন্য, আর তুই কিনা রিশাদের সাথে ভালোবাসার জগতে মেতে আছিস। একটা অপরিচিত মানুষের মৃত্যু জানলেও আমরা কষ্ট পাই, সেখানে তুই কিভাবে এত সহজে ভুলে গেলি দিব্যকে? বাবা, বিশ্বাস করো, তোর ভালোবাসা কতটা ঠুনকো আমি বুঝে গেছি। চোখ বন্ধ করে আমি অফিসে গেলাম। চাকরি ছেড়ে দিবি এই মিথ্যাটা বলার দরকার নেই। যা, রিশাদের সাথে এই সময়টুকু কাটা, কিন্তু খুব শীঘ্রই সেটাও বন্ধ হয়ে যাবে। কেন বুঝছো না বাবা? দিব্যকে আমি ভালোবাসি না। ভালোবাসিস না তাই বলে একটা মানুষের মৃত্যুতে তোর কোন প্রভাবই পড়বে না। এতটা নির্দয় তো আমার মেয়ে না। যা তুই, এই মুহূর্তে তোকে আমি নিজের সামনে সহ্য করতে পারছি না। আর কিছু না বলে ঋত্য মাথা নিচু করে বেরিয়ে যায়। বাবার কথাগুলোকে মনে জায়গা দিতে চাইল না ঋত্য, কিন্তু তারা জোর করেই জায়গা দখল করে নিচ্ছে বারবার। দিব্যর রক্তাক্ত চেহারা আর শেষ আকুতিটা ঋত্যর বুকে এক সূক্ষ্ম ব্যথা সৃষ্টি করছে, যা ক্রমাগত চক্রবৃদ্ধি হারে বেড়েই চলেছে। চোখ বুঝলেই ঋত্য দিব্যর চেহারা দেখতে পাচ্ছে, কানে বাজছে দিব্যর আকুতি। অফিসে আসার পর থেকে দরজার দিকে তাকিয়ে আছে রিশাদ। ঋত্যর অনুপস্থিতি তার কাছে ততটা কষ্টকর যতটা শরীরের একটা অংশ শরীর থেকে আলাদা হওয়ার। রিশাদ দরজার দিকেই তাকিয়ে আছে। অবশেষে ঋত্য ঢুকল। ঋত্যকে দেখেই উঠে আসলো রিশাদ। রিশাদকে দেখেও যেন দেখল না ঋত্য, সম্পূর্ণ উপেক্ষা করে নিজের ডেস্কে বসল। ঋত্যর এমন আচরণে ভিমরি খাওয়ার উপক্রম রিশাদ। মেয়েটা এভাবে তাকে অবহেলা করে যেতে পারলো কিভাবে? চিন্তায় কপাল বেয়ে ঘাম ঝরছে রিশাদের।
ঋষাদ ঋত্যকে নিজের কেবিনে ডাকলো। অনিচ্ছা সত্ত্বেও গেল ঋত্য। কি হয়েছে ঋত্য? এমন করছো কেন তুমি? আমার কিছু হয়নি ঋষাদ। আমি একা থাকতে চাই কিছুটা সময়। একা থাকতে চাও মানে কি ঋত্য? আমি চাইলেও অধিকার খাটিয়ে তোমাকে নিজের কাছে এনে রাখতে পারি, কিন্তু তোমার বাবার তোমাকে প্রয়োজন। এটা আমার বাধ্যবাধকতা না, আমার মানবিকতা। তুমি স্ত্রী আমার, তোমার মনের সকল কথা জানার অধিকার অবশ্যই আছে আমার। ঋষাদ, প্লিজ আমাকে একটু সময় দাও নিজেকে ঠিক করার। তুমি কবে ভুল ছিলে ঋত্য? আমি বরাবরই ভুল ছিলাম ঋষাদ। দিব্যকে ভালোবাসা আমার ভুল ছিল, ওকে ভুলে তোমাকে বিয়ে করাটা আমার ভুল ছিল, দিব্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আমার ভুল ছিল, আর সব ভুলে তোমার প্রেমে মত্ত হওয়াটাও আমার ভুল ছিল। ন্যূনতম মানবিকতা নেই আমার মাঝে। এসব কেন বলছো ঋত্য? কি হয়েছে তোমার? ঋত্য আর কিছু না বলে রেজিগনেশন লেটার ঋষাদের হাতে ধরিয়ে দেয় ঋত্য। অফিসে এসে আগে এটাই করেছে ঋত্য। ঋত্য, ইউ হ্যাভ গন ম্যাড। তুমি এমনটা করতে পারো না। আমি ভালোবাসি তোমায়। এতটা ঠুনকো কি করে হতে পারে তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা ঠুনকো। আমি কাউকে ভালোবাসার যোগ্যই না। আমি শুধু ঘৃণার যোগ্য। কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা আমার নেই। আমাকে ভালোবেসে থাকলে প্লিজ সাইন করে দিও লেটারটাতে। ওহ, ভালো কথাই শুনবে না। ওকে ফাইন। মিসেস ঋত্য ঋষাদ আফসান, আপনার 1 ইয়ার কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে আপনি অফিস থেকে রিজাইন করতে পারবেন না। ঋষাদ, কল মি স্যার। স্যার, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অবশ্যই। আমি বুঝবো। আপনি কন্ট্রাক্ট অনুযায়ী যদি 10 লাখ টাকা একদিনে পে করতে পারেন, ইউ উইল বি ফ্রি। জোর করে অফিসে আটকে রাখতে পারবেন, কিন্তু ভালোবাসা কখনোই পাবেন না। এটা অফিস, মিসেস ঋত্য। আপনি ভুলে যাচ্ছেন আপনার আর আমার সম্পর্ক শুধু বস এমপ্লয়ি। ওকে স্যার। ঋত্য মাথা নিচু করে নিজের ডেস্কে এসে বসল। ঋষাদের থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছিল ঋত্য, যাতে ঋষাদকে ভুলতে পারে, কিন্তু সেটা বোধহয় আর হবে না। ঋত্য বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। দিব্যকে কি সে আদৌ ভালোবেসেছিল? আর ঋষাদকেই কি সে আদৌ ভালোবাসে? মনের সাথে এক প্রকার দ্বন্দ্ব করছে ঋত্য। তবে এই দ্বন্দ্বে জয় যাই হোক, পরাজয়টা তার একান্তই তার। মিসেস ঋত্য, ঋষাদ স্যার ডাকছে আপনাকে। কেন আসিফ ভাইয়া? যান, শুনে আসুন। এক প্রকার বিরক্তি নিয়ে আবার ঋষাদের কেবিনে ঢুকে ঋত্য। ঢুকতেই যা দেখে তার জন্য কিছুতেই প্রস্তুত ছিল না সে। ঋষাদ ড্রিঙ্ক করছে, একদম মাতাল অবস্থা। ঋত্য চলে যেতে নিচ্ছিল, কিন্তু ঋষাদ ঋত্যকে টেনে নিজের কোলে বসালো। ঋষাদের কোল থেকে ওঠার জন্য ছটফট করতে লাগলো ঋত্য, কিন্তু ঋষাদের সাথে পেরে উঠল না। ঋষাদ পাগলামি করছে। কখনো ঋত্যর গালে চুমু খাচ্ছে, কখনো বা ঋত্যর চুলে। ঋত্য পড়েছে আরেক ঝামেলায়। ঋষাদের কাছে সেও থাকতে চায়, কিন্তু বাবার কথা মনে হতেই হাত শক্ত হয়ে আসে ঋত্যর। জোরে সোরে ঋষাদকে ধাক্কা দিয়ে উঠে বসে সে। ঋত্য কেবিন থেকে বেরোতে যাবে, তার আগেই ঋষাদ ঋত্যকে দেয়ালের সাথে চেপে ধরে। ঋত্যকে নিজের 2 বাহুর মাঝে বন্দি করে নেয়। ঋষাদের মুখ থেকে অ্যালকোহলের বিশ্রী গন্ধে গা গুলিয়ে আসছে ঋত্যর। ঋষাদ নেশাভরা দৃষ্টিতে দেখছে ঋত্যকে। ঋত্যর গলার তিলটায় ঋষাদের তীক্ষ্ণ দৃষ্টি। ঋত্য রেগে ঋষাদকে ধাক্কাতে লাগলো। তাল সামলাতে না পেরে ঋষাদ ফ্লোরে পড়ে যেতে ধরল, বাঁচার জন্য ঋত্যকেও টেনে ধরল ঋষাদ। ব্যাস, ঋষাদ পড়ল ফ্লোর, আর ঋত্য ঋষাদের বুকে। ঋষাদের হৃদস্পন্দন কানে আসতেই ঋত্যর গলা শুকিয়ে আসলো, মনের ভিতরটা শূন্য লাগতে শুরু করলো। চোখ বন্ধ করে ঋষাদের হৃদস্পন্দন অনুভব করতে লাগলো সে, কিন্তু চোখজোড়া বন্ধ করতেই ভেসে উঠল দিব্যর রক্তাক্ত লাশ আর বাবার কথাগুলো। ঋষাদকে ধাক্কা দিয়ে ফেলে উঠে দাঁড়ালো ঋত্য। দৌড়ে ঋষাদের কেবিন থেকে বেরিয়ে এলো ঋত্য। ঋত্যর কান্না পাচ্ছে। না সে পারছে ঋষাদকে ভালোবাসতে, আর না পারছে ভুলতে। এক গোলকধাঁধায় আবদ্ধ হয়ে পড়ে আছে সে। এটা তুই ঠিক করছিস না রাহাত। ঋত্য ভালোবাসে ঋষাদকে। আমি আমার ছেলেকে হারিয়েছি, তার মানে এই না যে এর জন্য ওরা দায়ী। দোষটা দিব্যর ছিল। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত।
আমি কিছুতেই রিশাদকে ঋত্যর ধারে কাছে ঘেঁষতে দিব না। রিশাদ আমার এত খারাপ অবস্থা করেছে, তাও তুই বলছিস ওকে মাফ করতে? দেখ রাহাত, ভালোবাসা কখনো আলাদা করা যায় না। ওরা হয়তো দূরে আছে, কিন্তু ওদের ভালোবাসা বিন্দুমাত্রও কমবে না। কষ্ট পাবে দুজন, কিন্তু ভালোবাসা ভুলবে না। ঋত্যকে আমি রিশাদের থেকে আলাদা করবই। যাই হয়ে যাক না কেন, ঋত্য কখনো রিশাদের হতে পারে না। ঋত্য আমার মেয়ে। আমার শত্রুর সাথে ওকে আমি মেনে নিতে পারবো না। শত্রুতার এই মন গড়া খেলা একটা জীবন নষ্ট হয়েছে, তুই আরেক জোড়া জীবন নষ্ট করতে যাচ্ছিস। বিধান, তুই এত সহজে রিশাদকে মাফ কিভাবে করে দিলি? ওহ, বুঝেছি, সম্পত্তি তো তুই হারাসনি, হারিয়েছি আমি, তাই আমার কষ্ট তুই বুঝবি না। টাকা সম্পত্তি কখনোই তোকে সুখ দিতে পারবে না রাহাত। খুব শীঘ্রই আমি সমস্ত সম্পত্তি এতিমখানায় দান করে আল্লাহর ইবাদতে ডুবতে যাচ্ছি। তুই বেশি বলছিস বিধান। টাকা থাকলে সব হয়। আজ টাকা আছে বলেই তুই এসব বলতে পারছিস। রাহাত আহমেদের সাথে আর কথা না বাড়িয়ে ফোন কেটে দিলেন বিধান মাহমুদ। অতঃপর দেওয়ালে ঝুলে থাকা দিব্যর ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। 1 মাস পেরিয়ে গেছে। এই 1 মাসে রিশাদ 1 সেকেন্ডের জন্য ও ঋত্যকে একা থাকতে দেয়নি। সবসময় ঋত্যর কাছে আসার চেষ্টা করেছে, ঋত্যকে ভালোবাসার চেষ্টা করেছে। ঋত্য ও আজকাল অনুভব করে রিশাদের ভালোবাসা, তবে দিব্য নামক সংশয়টা যে তার মন থেকে কিছুতেই যাচ্ছে না। রিশাদের ডাক পড়তেই মুচকি হাসল ঋত্য। রিশাদের কাজই হলো কেবিনে ঢুকেই ঋত্যকে ডাকা। ঋত্য কেবিনে ঢুকতেই চমকে উঠল। রিশাদ তার প্রিয় বিরিয়ানি প্লেটে সাজিয়ে বসে আছে। তার মানে রিশাদ এখনো তার ছোটবেলার পছন্দগুলো মনে রেখেছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে ঋত্যর। লজ্জামাখা চোখে রিশাদের দিকে এগোয় ঋত্য। তো কেমন হলো সারপ্রাইজ? খেয়ে বলুন। আপনি যখন করেছেন ভালোই হবে। খেয়ে বলো তাড়াতাড়ি। ঋত্য প্লেটের কাছে এগোতেই লেবুর তীব্র ঘ্রাণ নাকে আসে তার। সাথে সাথেই গা গুলিয়ে ওঠে ঋত্যর। রিশাদ বুঝতে পারে না হঠাৎ ঋত্যর কি হলো। এখানে লেবু দিয়েছো তুমি? হ্যাঁ, কেন? তোমার তো লেবু বেশ পছন্দ। আমার সহ্য হচ্ছে না লেবুর গন্ধ। আর কিছু না বলেই ওয়াশরুমের দিকে দৌড় দিল ঋত্য। রিশাদ চিন্তিত হয়ে পড়ল। যে মেয়েটা লেবু ছাড়া খাবারই খায় না, তার কেন লেবুর গন্ধ সহ্য হবে না? ঋত্য ওয়াশরুমে ঢুকে বেসিন ছেড়ে দিয়ে বমি করল কিছুক্ষণ। সকালে খালি পেটে অফিসে এসেছিল, এখন মনে হচ্ছে পেটের সবকিছু বের হয়ে আসবে। অনেক কষ্টে নিজেকে সামলিয়ে চোখে মুখে পানি দিল ঋত্য। ঋত্য ওয়াশরুম থেকে বের হতেই রিশাদ দৌড়ে গিয়ে ঋত্যকে বুকে মিশিয়ে নিল। রিশাদের চোখ মুখ লাল হয়ে গেছে। চিন্তায় কপালে ভাঁজ পড়ে গেছে। কি হয়েছে তোমার? অসুস্থ থাকলে বলবে তো। জানি না, হঠাৎ গা গুলিয়ে আসলো। এমন কেন হলো বুঝলাম না। তুমি এক্ষুনি চলো ডক্টরের কাছে। না থাক, তোমার যাওয়ার দরকার নেই, আমি ডক্টরকে এখানে ডেকে নিচ্ছি। উনি এসে তোমার চেক আপ করে যাবেন। না রিশাদ, তার প্রয়োজন নেই। আমি যাওয়ার সময় ডক্টরকে দেখিয়ে যাব। ইউনিট রেস্ট। চলো তোমাকে ডক্টর দেখিয়ে বাসায় পৌঁছে দিয়ে আসি। আরে না। তার ঋত্য কিছু বলতে যাবে তার আগেই তার বাবার কণ্ঠ শুনতে পেল। ঋত্য তাড়াহুড়ো করে রিশাদের কেবিন থেকে বেরিয়ে এলো। বাবা, তো তুমি এখানে? আমি এখানে। অফিস ছুটি নিয়ে আমার সাথে চল। কোকে কেন বাবা? আমার দরকার আছে, তুই চল। কিন্তু বাবা। যা বলছি তাই কর। আচ্ছা ঠিক আছে। রিশাদের থেকে পারমিশন নিয়ে রাহাত আহমেদের সাথে বেরিয়ে এলো ঋত্য। ঋত্য চলে যাওয়ার পর থেকে চিন্তা যেন বেড়ে গেল রিশাদের। কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছে না সে। ঋত্যর চিন্তায় মাথায় চির ধরার উপক্রম তার। কেবিনে পায়চারি করছে রিশাদ। মন কিছুতেই ভালো সায় দিচ্ছে না তাকে, কোন এক দুঃসংবাদ আসছে তার জন্য। ভেতরের ছটফটানিটা উপলব্ধি করার চেষ্টা করছে রিশাদ।
নিজেকে স্থির করে ঋতুকে নিয়ে ভাবতে শুরু করলো রিশাদ। বাবা, আমরা কোথায় যাচ্ছি? তোকে দেখতে পাত্রপক্ষ আসছে। ছেলে মস্ত বড় ডক্টর, টাকা পয়সার অভাব নেই, বংশ বেশ উঁচু। তোর ছবি পাঠিয়েছিলাম, তোকে দেখে বেশ মনে ধরেছে। বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি রিশাদের স্ত্রী। বিবাহিত হওয়া সত্ত্বেও তুমি অন্য জায়গায় আমার বিয়ে কি করে ঠিক করতে পারো? বেশি কথা বলবি না। তোদের বিয়ে আমি মানি না। রিশাদকে ডিভোর্স দিবি তুই, আর আমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে করবি। না বাবা, এটা আমার দ্বারা সম্ভব না। তুই আমার কথার উপর কথা বলছিস। বাবা, তুমিই তো বলেছিলে মানবিকতার খাতিরে হলেও আমি যেন দিব্যর দিকটা ভাবি, কিন্তু এখন তুমি। যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে জীবন নষ্ট কেন করবি? চুপচাপ চল আর ওই ছেলেকে বিয়ে কর। বাবা প্লিজ, বোঝার চেষ্টা করো, আমি রিশাদকে ভালোবাসি। আমি রিশাদের বিবাহিত স্ত্রী। মনে মনে এমনিতে কাজ হবে না। হার্ট অ্যাটাকের নাটকটা করতেই হবে। ওই নাটক করেই তো ঋতুকে এনেছি আমার কাছে, এবার বিয়েটাও দিয়ে দিব। রাহাত আহমেদ বুকে হাত রাখতে নিয়েছেন, ঠিক এমন সময় মাথা ঘুরে পড়ে গেল ঋতু। চিন্তায় পড়ে গেলেন রাহাত আহমেদ। ড্রাইভারকে দ্রুত গাড়ি হসপিটালের দিকে ঘোরাতে বললেন। কপাল বেয়ে ঘাম ঝরছে রাহাত আহমেদের। ঋতুর কিছু হয়ে গেলে তো ডক্টর ছেলেটার কাছ থেকে একটা টাকাও পাবেন না তিনি। এসব ভাবতেই চিন্তায় কপালে ভাঁজ পড়ল তার। হসপিটালে ঋতুকে চেক করছে ডক্টর, আর রাহাত আহমেদ বাইরে দাঁড়িয়ে আছেন। দাঁড়িয়ে আছেন বললে ভুল হবে, পায়চারি করছেন। ঋতুর চেক আপ করে বাইরে এলেন ডক্টর। ডক্টর, কি হয়েছে আমার মেয়ের? আরে চিন্তার কিছু নেই, মিষ্টিমুখ করুন। আপনার মেয়ে মা হতে চলেছে। কি? মনে মনে সর্বনাশ। এটা যদি ঋতু জানতে পারে তাহলে রিশাদকে বলে দিবে। তখন আমার হাতে আর কোন পথ খোলা থাকবে না ঋতুকে রিশাদের কাছে যেতে দেওয়া ছাড়া। কিছু একটা করতে হবে। এই সন্তানকে পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। কি হলো? আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? কি বলছেন আপনি ডক্টর? আমার মেয়ের তো বিয়েই হয়নি। একটা ছেলে বিয়ের প্রস্তাব দেখিয়ে এসব করেছে। আপনি প্লিজ সন্তানটা নষ্ট করে দিন। আমার মেয়ে ওই নোংরা ছেলের অংশ নিজের গর্ভে জানলে আত্মহত্যা করবে। সরি মি আহমেদ, আমাদের হসপিটালে অ্যাবর্শন করানো হয় না, আর তাছাড়া আপনারা ছেলেটাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। না ডক্টর, তার প্রয়োজন নেই। আমি জানি ছেলেটা কখনোই রাজি হবে না। ও একটা নোংরা ছেলে। আপনারা যা ভালো বোঝেন, তবে ঋতুর ইন্টারনাল উইকনেস আছে, অ্যাবর্শন করালে হয়তো সে বাঁচবে না, কিংবা কখনোই মা হতে পারবে না। ওকে ডক্টর, আমি ভেবে দেখছি কি করা যায়। অফকোর্স, ওনার জ্ঞান ফিরলে আপনি কথা বলতে পারেন। দেখবেন এমন কোন কথা বলবেন না যেন তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পড়ে। এতে পরবর্তীতে সমস্যা হতে পারে। জি ডক্টর। কিছুক্ষণ পর ঋতুর জ্ঞান ফেরে। রাহাত আহমেদ ঋতুর পাশে বসলেন। বাবা, কি হয়েছে আমার? কিছু না মা, এমনিতেই মাথা ঘুরে পড়ে গেছিস। চিন্তা করিস না, তোর ইচ্ছার বিরুদ্ধে আমি তোর বিয়ে দিব না। থ্যাঙ্কস বাবা, চলো বাসায় যাই। হ্যাঁ মা, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। রাহিদ আহমেদ ডক্টরের পরামর্শ নিয়ে ঋতুকে বাসায় নিয়ে আসলো। রাহাত আহমেদ বেশ চিন্তিত।
তিনি কিছুতেই বুঝতে পারছেন না রিক্তকে না জানিয়ে কিভাবে রিক্ত রেবর্ষণ করাবে। মাথায় বেশ কিছু ছক করছেন তিনি। অবশেষে একটা প্ল্যান মাথায় স্থির করলেন তিনি। পরিকল্পনার কথা ভেবে বাঁকা হাসি ঝুলালেন ঠোঁটে। সময় কাটছে। রিক্তর অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে। স্বাভাবিক অসুস্থতা ভেবে আর ডক্টরের কাছে যায়নি রিক্ত। রিশাদের সাথেও সময় বেশ ভালোই কাটছে রিক্তর। মেয়ের কোনো সমস্যা হবে না তো? আরে না, আপনি শুধু টাকাটা ঠিকঠাক আনবেন। বাচ্চাও নষ্ট হয়ে যাবে, কেউ টেরও পাবে না। সব ঠিক মতো না হলে 1 পয়সাও পাবে না। আরে আপনি এত চিন্তা কেন করছেন? রাজানি আমাদের কাজ। আপনি শুধু টাকা রেডি রাখুন। আচ্ছা ঠিক আছে, কবে নিয়ে আসবো মেয়েকে? আপনার আনতে হবে না, শুধু এই ওষুধ ওর খাবারে মিশিয়ে দিবেন, তারপর আমাদের কল করবেন। আমরা গিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসবো। কেউ সন্দেহও করবে না। আচ্ছা বুঝলাম। কাজটা কালকেই করতে হবে। কাজ শেষ হলেই টাকা পাবে। কথা শেষ করে ফোনটা পকেটে রেখে শয়তানি হাসি দিলেন রাহাত আহমেদ। অবশেষে তার পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। মৃত্যুর জীবন থেকে রিশাদের অংশকে চিরতরে মুছে দিতে চলেছেন তিনি। ঘৃণা জিনিসটা বড্ড ভয়ানক। ভালোবাসা না থাকলেও জীবনটা জীবনের মতোই চলে, কিন্তু ঘৃণার শিকার হলে জীবনটা বেঁচে থেকেও লাশের মতো করে বাঁচতে হয়। রিশাদের প্রতি রাহাত আহমেদের একটা অকারণ ঘৃণা 3টে জীবন নষ্টের পথে পা বাড়িয়েছে। সস্তা ক্লিনিকের নোংরা একটা বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে রিক্ত। আশেপাশে বেশ কজন ওয়ার্ড বয় আর মাস্কের আড়ালে থাকা একজন ডক্টর। রিক্ত বেঘরে ঘুমুচ্ছে কড়া ডোজের মেডিসিনের প্রভাবে। তার সাথে কি হতে চলেছে সে সম্পর্কে বিন্দুমাত্র অবগত নয় সে। ক্লিনিকের রুমের বাইরে একটা বেঞ্চে বসে আছে রাহাত আহমেদ। কপাল বেয়ে ঘাম ঝরছে তার। উদ্দেশ্য আর চিন্তা একটাই, বাচ্চাটার মৃত্যু আর রিক্তর সুস্থতা। সকাল থেকেই মনটা বিষণ্ণ রিশাদের। রিক্ত অফিসে না আসায় কপালের ভাঁজগুলো যেন আরো বেড়ে গেল। এক অজানা আতঙ্ক ক্রমশ গ্রাস করে চলেছে তাকে। রিশাদ কিছুতেই নিজেকে এই আতঙ্কের বেড়াজাল থেকে বের করতে পারছে না। নিজেকে স্থির করে অফিস থেকে বের হলো রিশাদ। রিক্তর বাড়িতে এসে দাঁড়ালো রিশাদের গাড়ি। গাড়ি থেকে নেমে রিশাদ, হ্যালো দীপ, একটা হেল্প কর। একটা নাম্বার সেন্ড করছি, নাম্বারটা ট্র্যাক করে লোকেশন জানা ইমিডিয়েটলি। আরে ভাই রিল্যাক্স। কি হয়েছে বলবি তো? এতদিন পর ফোন করলি, তাও এত টেনশনে। ভাই আমি সব বলবো তোকে, বাট এখন আমি যা বলছি কর। আচ্ছা তুই নাম্বার সেন্ড কর। রিশাদ দীপকে রিক্তর নাম্বার সেন্ড করলো। কিছুক্ষণের মধ্যেই দীপ রিক্তর লোকেশন ট্র্যাক করে রিশাদকে জানিয়ে দিল। অপারেশন থিয়েটারের লালবাতির আড়ালে চলছে এক অনাহত জীবন নষ্টের প্রচেষ্টা। অজ্ঞান রিক্তর গর্ভের সন্তান নষ্টের প্রচেষ্টা চলছে। বাইরে রাহাত আহমেদ চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছেন। রিক্ত তার কাছে এখন একটা পণ্য মাত্র, আর তার অনাগত সন্তান পণ্যে লাগা দাগ। লোভ কতটা বেড়ে গেলে নিজের সন্তানকে বাজারের পণ্যের ন্যায় ভাবা হয় তা বোঝা দরকার। এতটা লোভ, এর পরিণতি কি আদৌ ভালো? নিশ্চয় না। কারণ সকল কুকর্মের একটা পরিণতি থাকে। এই পরিণতি প্রতিশোধ নয়, এটা হলো নিয়তির প্রতিদান। তুমি যা করবে তাই তুমি ফিরে পাবে। হতে পারে সুখটা ক্ষণিকের জন্য, তবে দুঃখটা আজন্ম রয়ে যাবে। বিন্দুমাত্র পিতৃত্ববোধ কাজ করছে না রাহাত আহমেদের মধ্যে। চিন্তায় ক্রমশ মুখ শুকিয়ে আসছে তার। হঠাৎ ফোনটা বেজে উঠতেই চমকে তাকালেন তিনি। ফোন হাতে নিয়ে আশ্বস্ত হলেন রাহাত আহমেদ। না, এটা তো সেই ডক্টর পাত্রের ফোন। কি জানি নাম মনে করার চেষ্টা করলেন তিনি। মস্তিষ্কে অসম্ভব জোর দিয়ে তিনি মনে করলেন সম্ভবত ছেলেটার নাম আদিল। গলা পরিষ্কার করে নিয়ে ফোনটা তুললেন তিনি। হ্যাঁ বাবা আদিল বলো। না,
মানে আঙ্কেল, আপনি কোনো মেয়ের ছবি দেখিয়েছেন আমাকে? কেন বাবা? আমার নিজের মেয়ে। ওর কি চরিত্রে কোনো দোষ? এসব কি বলছো তুমি? আমার মেয়ে একেবারে পবিত্র, আর তুমি কিনা তার চরিত্রে দোষ নিয়ে কথা বলছো। আমি চোখ বন্ধ করে কিছু বলছি না। আমার কাছে প্রমাণ আছে। আমার ক্লিনিকের ওয়ার্ড বয়রা একটা অ্যাবর্শন কেস এনেছে আমার কাছে। মেয়েটা অজ্ঞান, আপনারই মেয়ে। তুমি সেই ডক্টর যে অ্যাবর্শন করাচ্ছে? আপনি কোথায়? ও, টির বাইরে। থামুন, আমি আসছি। ফোন রেখে মাস্ক আর গ্লাভস খুলেও টির বাইরে আসতেই মুখোমুখি হয় আদিল আর রাহাত আহমেদ। নোংরা চরিত্র আপনার মেয়ের। কার না কার সাথে কি করে এখন বিয়ের আগে অ্যাবর্শন করাচ্ছে। বাবা, বিশ্বাস করো, একটা ছেলে ওকে ভুলিয়ে ভালিয়ে ওর ক্ষতি করেছে। আমার মেয়ের কোন দোষ নেই। আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? আপনার মেয়ে কি বাচ্চা যে কিছুই বোঝে না? একটা ছেলে ওকে ভুলিয়ে সব করে গেল, অথচ সে বুঝলই না। সে কি ফিডার খায় নাকি? বেশি বলছো তুমি আদিল। বেশি কিন্তু যুক্তিযুক্ত। বুঝলাম আমার মেয়ে ভালো নয়, কিন্তু তুমি, তোমার এই ক্লিনিক আর অ্যাবর্শনের ব্যবসা যে অবৈধ, সেটা কি? তোমার এত সাধু সেজে কাজ নেই। আমার কাজ নিয়ে কথা বলার রাইট আপনার নেই। সোজা হিসাব, বৃত্তর অ্যাবর্শন যেহেতু হয়ে গেছে, তুমি ওকে বিয়ে করে নাও, নয়তো। নয়তো কি? তোমার এই অবৈধ কাজের কমপ্লেইন পুলিশের কাছে যাবে। ব্ল্যাকমেইল করছেন আমাকে? যা ভাবার ভেবে নাও। বৃত্তকে বিয়ে তোমার করতেই হবে। কতটা লোভ আপনার? লোভ না, প্রতিশোধ। সেসব আপনি বুঝবেন না। আপনার কাজ এখনই ঋত্যকে বিয়ে করা। ঋত্য শুধুই রিশাদের। পেছনে থেকে আসা শব্দটা শুনে পেছনে তাকালো রাহাত আহমেদ। পিছনে তাকাতেই রিশাদকে দেখে হাতে থাকা ফোনটা পড়ে গেল রাহাত আহমেদের। রিশাদের চোখ দিয়ে ঝরা আগুন স্পষ্ট বলে দিচ্ছে রাহাত আহমেদের বলা প্রতিটি কথা শুনেছে সে। হাত শক্ত হয়ে আছে রিশাদের, রাগে কপালের রগ ফুলে উঠেছে। চারিদিকে ক্রমাগত ঝড়ো হাওয়া সৃষ্টি হচ্ছে। অদ্ভুত ভয়ানক এক ঝড়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে প্রকৃতিতেও, রিশাদের মাঝেও। আপনার সমস্ত ভুল মাফ করেছিলাম রাহাত আহমেদ, কিন্তু আমার অনাগত সন্তানের জীবন নষ্ট করে যে অপরাধ আপনি করেছেন, তার কোন ক্ষমা হয় না। ঋত্য কোথায়? রিশাদ। আমি বলেছি ঋত্য কোথায়? আমার প্রশ্নের উত্তর দিন। এর বাইরে একটা এক্সট্রা কথাও না। ঋত্য কোথায়? ও ওটিতে। রাহাত আহমেদের কথা শেষ হতে না হতেই রিশাদ ওটির দিকে পা বাড়ালো। ওটিতে। ঋত্যকে আলতোভাবে ডাকলো রিশাদ। ঘুমের ওষুধের ডোজ তখন প্রায় নিঃশেষ। ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকাতেই রিশাদকে দেখে রিশাদের বুকে ঝাঁপিয়ে পড়ল ঋত্য। রিশাদ, আমি এখানে কেন? কি হয়েছে আমার? কিচ্ছু হয়নি তোমার, তুমি একদম ঠিক আছো। এসো আমার সাথে। কোথায়? এসো তো। ঋত্য স্ট্রেচার থেকে উঠতে গেলে পা পিছলে যায়। রিশাদ ঋত্যকে কোলে তুলে নিল, আলতো হাতে রিশাদের গলা জড়িয়ে ধরল ঋত্য। ঋত্যকে কোলে নিয়ে বাইরে এসে দাঁড়ালো রিশাদ। রাগ চেপে গম্ভীর কণ্ঠে বলল, মিস্টার রাহাত আহমেদ, ভুলেও ভাববেন না আমার সন্তান হত্যার জন্য আপনি মাপ পাবেন। আইন অনুযায়ী আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। রিশাদ, মাফ করে দাও আমাকে। না বাবা, তুমি একটাবার আমার কথাও ভাবলে না, আমার গর্ভের সন্তান কেড়ে নিলে তুমি। কথাটা বলতে বলতেই চোখ বেয়ে অশ্রু গড়াতে লাগলো ঋত্যর। রাহাত আহমেদের বুকে চিনচিন ব্যথা করছে, অনুশোচনার অগ্নিতে পুড়ছেন তিনি। কয়েকক্ষণের মাঝেই পুলিশ এলো, সেখানে উপস্থিত হলো। রাহাত আহমেদের চোখের দিকে তাকালো না ঋত্য। যতই অনুশোচনা থাক, এই চোখ দুটো তার সন্তানের খুনি। পুলিশ রাহাত আহমেদ এবং আদিলকে ধরে নিয়ে যাবে, ঠিক এমন সময় আদিল বলে উঠে, আমি ঋত্যর বাচ্চা নষ্ট করিনি।
ওর বাচ্চা সুস্থ আছে। কথাটা শোনা মাত্র রিশাদ ঋত্যর চোখ জ্বল করে উঠল। রিশাদ আর কিছু বলল না, কেস উইথড্র করে নিল, কিন্তু রাহাত আহমেদের দিকে তাকালো না অবধি। ঋত্য ও রিশাদের সাথেই এলো, বাবা নামক মানুষটার থেকে বিশ্বাস উঠে গেছে তার। আজ ঋত্যর কোল আলো করে এসেছে তাদের অংশ, ঋত্য রিশাদের প্রথম সন্তান। ছেলেটা পুরো রিশাদের মতোই হয়েছে। সন্তানকে আদর করতে করতে ঋত্যর চোখ পড়ল দরজার পাশে দাঁড়িয়ে থাকা বাবার দিকে। অনুশোচনা আর অনুতপ্ত দৃষ্টিতে সামনে এসে দাঁড়াতেই ঋত্য বাবার কাঁধে মাথা রাখল। রিশাদ মুচকি হেসে উপলব্ধি করল দৃশ্যটা। সে তো জানে বাবাকে সন্তান থেকে আলাদা করার কষ্টটা। অবশেষে পূর্ণতা পেল একজোড়া জীবনের ভালোবাসা। হৃদের ছোট্ট ছোট্ট পায়ে পথ চলার মাঝে জুড়ে থাকবে ঋত্য রিশাদের ভালোবাসা। সমাপ্ত।